আসসালামু আলাইকুম। আমরা NMR স্পেকট্রোস্কোপির এই পর্বে ডিসকাশন করব তিনটা টপিক বা টার্ম নিয়ে, যেটা তোমার NMR স্পেকট্রোস্কোপির জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে একটা কম্পাউন্ডের NMR স্পেকট্রাম বা NMR গ্রাফ ভালো করে অ্যানালাইসিস করার জন্য এই তিনটা টপিক বা টার্ম সম্পর্কে তোমার অবশ্যই প্রপার কনসেপ্ট থাকতেই হবে। সেই তিনটা টপিক বা টার্ম কি? ফার্স্ট, শিল্ডিং ইফেক্ট। আমি ইফেক্টটা লিখি নাই, কারণ লাস্টে ইফেক্টটা লিখে দিছি। শিল্ডিং ইফেক্ট, অথবা এটাকে আরেক নামে ডাকা হয় ডায়াম্যাগনেটিক শিল্ডিং ইফেক্ট, অথবা এইটাকে একই জিনিসকে ভিন্ন ভিন্ন নামে ডাকা হয়েছে ডায়াম্যাগনেটিক শিল্ডিং ইফেক্ট, অথবা বইয়ের মধ্যে আরেক নামে ডাকা হয়েছে কি ডায়াম্যাগনেটিক অ্যানাইসোটোপ ইফেক্ট। এটা পাবের বই লেখা, পাবের বই এই দুটো ওয়ার্ড লেখা, ডায়াম্যাগনেটিক শিল্ডিং অর ডায়াম্যাগনেটিক অ্যানাইসোটোপ ইফেক্ট। এবং শিল্ডিং ইফেক্টও তুমি আরও অন্যান্য বই পাবা, এক্সামে আসে এভাবে। এটা হচ্ছে এক নাম্বার টপিক বা টার্ম। সেকেন্ড কি? ডিশিল্ডিং ইফেক্ট, যেটাকে আবার আরেক নামে ডাকা হয় প্যারাম্যাগনেটিক শিল্ডিং ইফেক্ট। জাস্ট শিল্ডিং ইফেক্টের উল্টাটা হচ্ছে ডিশিল্ডিং ইফেক্ট। এগুলো কি একে একে ব্যাখ্যা করব। আর থার্ড নাম্বার হচ্ছে এনভায়রনমেন্টাল ইফেক্ট অন NMR স্পেকট্রাম। এই তিনটা টপিক নিয়ে আমরা বর্ণনা করবো, এবং প্রত্যেকটা নামের পিছনে রিজন আছে কেন এইভাবে নামকরণ করা হয়েছে, সেগুলো তুমি ব্যাখ্যা দিলেই বুঝে ফেলবা। তো একটা একটা করে শুরু করি আমরা। এই দুটার মধ্যে এনভায়রনমেন্টাল ইফেক্ট অন NMR তুমি পেয়ে যাবা। শুরু করার আগে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে এই ভিডিওটা একটু বড় হবে। দেখো, আমি চাইলেই শিল্ডিং ইফেক্ট আর ডিশিল্ডিং ইফেক্ট এই দুইটার জাস্ট ডেফিনেশন লিখে তোমাকে বুঝিয়ে দিলাম, সে ধরো 5 মিনিট লাগলো, এতে করে তুমি খুশি হইলা, আমার ধরো ভিউ একটু হইলো, যে অল্প ভিডিও, ছোট্ট ভিডিও, সেখানে আমি বর্ণনা করে দিলাম। বাট এতে করে সমস্যা কি? বোঝাইতে পারবো, 5 মিনিটে বোঝানো যাবে। কিন্তু এই শিল্ডিং ডিশিল্ডিংয়ের ভিতরে যে একটা নলেজ আছে, ভিতরে কি ঘটতেছে সেটা তুমি বুঝতে পারবা না। তাই ভিডিওটা একটু বড় হবে, বাট এইখানে আমি এত ভিতরের কিছু কাহিনী তোমার বলবো, যেটা তুমি যদি একটু কষ্ট করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা তুমি কন্টিনিউ করতে পারো, তুমি আসলে NMR স্পেকট্রাম সেটার পিছনে রিজনটা কী হইতেছে, কেন হচ্ছে এরকম গ্রাফ পাইতেছো, সেটা তুমি প্রপারলি বুঝতে পারবা। বাট জাস্ট ডেফিনেশনের মধ্যে যদি সীমাবদ্ধ থাকো, তাহলে এগুলো বুঝতে পারবা না। ঠিক আছে? আমি আবার বলতেছি, এই ভিডিওটা কতটা যে গুরুত্বপূর্ণ, NMR স্পেকট্রাম বোঝার জন্য এই ভিডিওটা তোমার পুরোটা দেখলে তুমি নিজেই বুঝতে পারবা এটা কতটা গুরুত্বপূর্ণ, এবং এটা সবারই দেখা উচিত। ওকে, তো আমরা আসি। প্রথমে আমি একটা কম্পাউন্ডের এক্সাম্পল নিতেছি। ধরো ইথাইল ক্লোরাইড নিলাম, আমি এইভাবে লিখলাম ইথাইল ক্লোরাইড, ক্লোরিন CH2 CH3, এভাবে লেখা যায় কি না? CH3 CH2 Cl, এভাবে তো লেখা যায়, তাই না? জাস্ট উল্টা করে লিখছি আমার একটু সাজানোর জন্য। আবার লিখে দিই ক্লোরিন CH2 CH3। আচ্ছা, এটা লিখলাম। এই কম্পাউন্ডারকে আমি আরেকভাবে লিখতে পারি না? সে আরেকভাবে কি? ধরো ক্লোরিন রাখলাম, তারপরে যে কার্বনটা দিলাম, জাস্ট আমার সুন্দর জন্য দুইটা হাইড্রোজেন আছে না, এই দুইটা হাইড্রোজেন আমি এভাবে লিখলাম। যদিও স্ট্রাকচার এরকম না, বাট আমার বোঝানোর জন্য আমি এভাবে লিখলাম। আচ্ছা, কার্বন দুইটা হাইড্রোজেন লিখলাম, তারপরে কি আবার একটা কার্বন আছে, দিলাম। সেই কার্বন তিনটা হাইড্রোজেন, 1 2 3, একটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, তিনটা হাইড্রোজেন। ওকে, এই কম্পাউন্ডটা আমি জাস্ট এইভাবে লিখলাম। এখন এই যে কম্পাউন্ডে কি আছে? হাইড্রোজেন আছে, এবং ধরে নিলাম প্রত্যেকটা হাইড্রোজেন হচ্ছে তোমার 1 ভর বিশিষ্ট যে হাইড্রোজেন, বুঝছো? যেটা প্রোটন NMR বলি, প্রত্যেকটা হচ্ছে ধরো ওই প্রোটন, একটা করে যে প্রোটন আছে 1 ভর বিশিষ্ট। এখানে কোনো ডিউটেরিয়ামও নাই, ট্রিটিয়ামও নাই, সবগুলো হচ্ছে জাস্ট 1 ভর বিশিষ্ট হাইড্রোজেনটা, নট ডিউটেরিয়াম, নট ট্রিটিয়াম, বুঝছো? ধরে নিলাম। যদিও তুমি একটা কম্পাউন্ড যখন নিবা, সেখানে হাইড্রোজেনের পাশাপাশি ডিউটেরিয়াম ট্রিটিয়ামও আইসা পড়ে, যদি একটা কম্পাউন্ড নেও আইসা পড়তে পারে, বুঝছো? বাট ধরে নিলাম আমরা সবগুলো এখানে কি হাইড্রোজেন। এখন এই কম্পাউন্ডটা আমি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের মাঝে রাখবো। এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, দেখো
এই ধরো এটা ধরো সাউথ পোল, মানে এনএমআর মেশিনের মধ্যে যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে সেটা সাউথ পোল, আর এখানে আমি ধরে রাখলাম নর্থ পোল। আচ্ছা, এর মাঝে আমি কী রাখবো? এই কম্পাউন্ডার রাখবো। দেখো আমি নর্থ পোলটা একটু পরে লিখি, কম্পাউন্ডার আগে লিখে রাখি, মাঝখানে রাখতেছি কার্বন। এই কার্বনটা লিখলাম, তারপরে এই কার্বনটা রাখলাম, এই কার্বন। তো এই কার্বনে কয়টা হাইড্রোজেন? 3টা হাইড্রোজেন। সে 3টা হাইড্রোজেন আমি লিখতেছি, এই যে একটা হাইড্রোজেন, তারপরে কি এই তোমার আরেকটা হাইড্রোজেন, এই তোমার আরেকটা হাইড্রোজেন। ঠিক আছে, 3টা হাইড্রোজেন, বুঝতে পারছো? ওকে, এইভাবে লিখে দিই। একটা হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন, আর হচ্ছে 3টা হাইড্রোজেন। এই হাইড্রোজেনগুলোর আমি কালো কালি দিয়ে জাস্ট, আচ্ছা কালো কালি দিয়ে গুল্লা করে দিলাম, মানে ধরে নেই ওইগুলো কি হাইড্রোজেন। আচ্ছা, এটা এইভাবে লিখলে ইয়ে হবে না? একটা, এই একটা, বুঝো? এই 3টা হাইড্রোজেন লিখলাম। অপর কার্বন কয়টা হাইড্রোজেন? 2টা। 2টা দেখো, এই যে একটা হাইড্রোজেন দিলাম, এই যে আরেকটা হাইড্রোজেন দিলাম, বললাম। আরেকটা কি আছে? ক্লোরিন আছে। সেই ক্লোরিনটারে আমি জাস্ট এভাবে লিখে দিলাম। বন্ড দিয়ে তো লিখবো। ধরো ওইটাই, এই যে এটা হচ্ছে সেই ক্লোরিন, জাস্ট আমি লিখে দিলাম ক্লোরিনটা। ঠিক আছে, এটা তোমার কম্পাউন্ড, বুঝতে পারছো? আচ্ছা, এটা এখন এইভাবে একটু বড় করে দিই। এটা হচ্ছে ধরো আমাদের সেই, আর একটু বড় করলে সুন্দর হয়। এটা হচ্ছে সাউথ পোল, এই ধরো নর্থ পোল। জাস্ট বড় করে লিখলাম। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের মাঝে আমি কি রাখছি? কম্পাউন্ডার রাখছি। ওকে, তো ম্যাগনেটিক ফিল্ড, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড এনএমআর। তো ম্যাগনেটিক ফিল্ডে কী হয়? নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে আমাদের ম্যাগনেটিক ফিল্ডগুলো যায়, দিলাম এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। ধরো যখন ম্যাগনেটিক ফিল্ডটা রাখো নাই, তখন এই যে হাইড্রোজেনের যে তোমার স্পিন করতেছে প্রোটনটা, নিউক্লিয়াসটা, সেটা ধরো তার কারণে যে ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হয়েছে সেটা এরকম করে আসছিল, এরকম করে, এরকম করে ধরে নাও। তো এখানে ধরো নর্থ, এখানে কি সাউথ, এখানে নর্থ, এখানে কি সাউথ, এখানে নর্থ, এখানে সাউথ, এখানে নর্থ, এখানে সাউথ, এখানে নর্থ, এখানে সাউথ। তো এটা আমরা এইভাবে না লিখে জাস্ট বুঝবো আমরা ডিরেকশন কি জানি, সাউথ থেকে নর্থের দিকে। তবে এটা না লিখে জাস্ট, আচ্ছা প্রথমে থাকুক, আচ্ছা ডিরেকশন কি নর্থ থেকে সাউথ, তাই না? নর্থ থেকে সাউথ, নর্থ থেকে সাউথ। তো এটা যখন ম্যাগনেটিক ফিল্ড ছিল না তখন এইভাবে ঘুরতেছিল, মানে এইভাবে ঘুরতেছিল, যেদিকে ঘুরে সেদিকে 4টা আঙ্গুল, আর আমার থামটা নর্থ বোঝায়। বাট যখন তুমি ম্যাগনেটিক ফিল্ডের মাঝে রাখবা তখন কি হয়? তখন এই যে প্রোটনের যে নিউক্লিয়াস সেটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে অ্যালাইন হয়ে যায়, অর্থাৎ এই নর্থটাকে নর্থ রিপালশন করবে, এই সাউথটাকে এই সাউথ রিপালশন করবে। তো এটা ঘুরে যাবে, এটা ঘুরে যাবে, ঘুরে কী হয়ে যাবে? এরকম থাকবে না, অ্যালাইনমেন্টে চলে যাবে। অ্যালাইনমেন্ট কি? অ্যালাইনমেন্ট এইরকম,
অর্থাৎ অ্যালাইন, এই যে তীর চিহ্ন মানে কি এখানে নর্থ, এটা এরকম থাকবে না, সবগুলা অ্যালাইনে চলে যাবে। যদিও সবগুলা একটু পরে বলতেছি, দেখো আগে কাহিনী লিখে নিই, ভিডিওটা বড় হবে আগে বলছি, বাট প্রপার একটা তোমার কনসেপ্ট এই ভিডিও থেকে আমি তোমার দিতে পারবো। এরকম হবে, তাই না? এটা আরেকটু এদিক লিখে দিই যাতে ইয়া করা যায়। সবগুলো অ্যালাইনমেন্টে চলে যেতেছে, তাই না? এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডে রাখছে, অ্যালাইনমেন্টে যাবে না, অ্যালাইনমেন্টে চলে গেল, মানে সবগুলা ম্যাগনেটিক ফিল্ডের সাথে অ্যালাইন হয়ে গেছে। আবারও বলি, একটা কম্পাউন্ডের মধ্যে যতগুলা প্রোটন আছে সবগুলা প্রোটনই এই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের সাথে অ্যালাইনমেন্টে যায় না। এটা কোন ল থেকে পড়ছি আমরা এগুলা? বোলসম্যান ডিস্ট্রিবিউশন ল, যেটাকে এই এনএমআর স্পেকট্রোস্কোপিতে বইয়ের মধ্যে যে টাইটেলটা তুমি পাবা সেটা হচ্ছে পপুলেশন ডেন্সিটি পাবে, আর বই আসছে। তো আমি এর প্রিভিয়াস বলছিলাম এটা আমি পড়াবো না, তোমরা জাস্ট রিডিং পড়লেই বুঝতে পারবা, বুঝছো? কিন্তু আমরা ধরে নিলাম মানে ব্যাপার কি, মানে অ্যাকচুয়াল ব্যাপার কি, 6টা প্রোটন নিয়ে জীবনেও অ্যালাইনমেন্টে যায় না, বুঝছো? এরকম ধরো একটা কোম্পানির 6টা প্রোটন আছে, 6টা প্রোটন জীবনেও অ্যালাইনমেন্টে যাবে না, কিন্তু ধরে নিয়েছি যে 6টা প্রোটনই অ্যালাইনমেন্টে গেছে। কিসের জন্য? একটু তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে? তো 6টা প্রোটনই অ্যালাইনমেন্টে গেছে, ঠিক আছে, গেল। তারপর কি হয়? অ্যালাইনমেন্টে যায় স্পিন করতে থাকে, নিউক্লিয়াস কী করবে? স্পিন করবে, এবারে স্পিন করতেছে, অ্যালাইনমেন্টে স্পিন তো সবসময় করে থাকে, এভাবে স্পিন করতেছে, তাই না? স্পিন করতেছে, তাই উপরে নর্থ নিচে সাউথ, ঠিক আছে। কিন্তু স্পিন কি একদম অ্যালাইন হয়ে অ্যালাইনমেন্টে যায় একদম অ্যালাইন হয়ে কি স্পিন করে? না। প্রিভিয়াস পুরো কীভাবে পড়ছি, অ্যালাইনমেন্ট পুরোপুরি অ্যালাইন হয়ে স্পিন করে না, সেটা কী করে? হেলে দুলে স্পিন করে। হেলে দুলে পরে একটা সার্কুলার মোশন সৃষ্টি হয়, সেটা কি বলছি? লার্মোর মোশন। অর্থাৎ নিউক্লিয়াস এরকম করবে না, একদম পুরোপুরি অ্যালাইনমেন্টে যাবে না। একবার নর্থ এরকম থাকবে, একবার সোজা হবে, আর আরেকবার এরকম হবে, এমনভাবে হেলেদুলা করবে, যেটা বলছিলাম তোমাদের এরকম, যে স্পিন করতেছে, স্পিন এরকম সোজা হয়ে স্পিন করবে না, এরকম করে স্পিন করবে না, স্পিন তো করবে, বাট এটা কী করতে থাকবে? এবারে হেলতে দুলতে থাকবে, বুঝছো? এবার হেলতে দুলতে থাকবে। উপরে একটা কী করতেছে, দেখো উপরে একটা সার্কেল, এখানে তাকাবা, উপরে একটা সার্কেলের মতো সৃষ্টি করতেছে, উপরে নিচে একটা সার্কেলের মতো সৃষ্টি করতেছে। অর্থাৎ এখানটা কী হবে? সার্কেলের মতো হবে, এখানে একটা কী হবে? সার্কেলের মতো। প্রত্যেকটা নিউক্লিয়াস এইভাবে কী করবে? স্পিন করবে, তাই না? প্রিভিয়াস পরে পড়ছি, প্রত্যেকটা পর্বের সাথে প্রত্যেকটা পর্ব কানেক্টেড, সেটা মনে রাখবা। তো এই যে এখানে একটা মোশন সৃষ্টি করলো, সেটা বলছি লার্মোর মোশন, এবং লার্মোর মোশনের ফলে যে তোমার ফ্রিকোয়েন্সি সৃষ্টি হয় সেটা বলছি লার্মোর ফ্রিকোয়েন্সি। ধরে নাও এই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, সেটার মান হচ্ছে 1.41 টেসলা। তাহলে তোমার এখানে যে লার্মোর ফ্রিকোয়েন্সি সৃষ্টি হবে সেটা কত? 60 মেগাহার্টজ। এগুলো কোত্থেকে জানলাম? প্রিভিয়াস হলে এগুলো কিন্তু আমরা আলোচনা করছি। যখন এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড মাঝে রাখবা একটা প্রোটনটা কী করে? এই এক্সটার্নাল ম্যাগনেটিক ফাইয়া সেটা হেলে দুলে স্পিন করে, এইভাবে হেলে দুলে, ফলে উপরে একটা মোশন, মানে যে দেখো যখন হেলে দুলে স্পিন করবে, তো এই যে একটা স্পিডে যে ঘুরতেছে, হেলতেছে দুলতেছে, ম্যাগনেটিক ফিল্ড যত স্ট্রং হবে এটা হেলে দুলার পরিমাণ তত বেশি হবে, ম্যাগনেটিক ফিল্ড যত দুর্বল হবে এটা আস্তে আস্তে হেলে দুলে মোশন করবে। তো ম্যাগনেটিক ফিল্ড যদি 1.41 টেসলা হয়, তখন যে এটার ফ্রিকোয়েন্সি হবে সেটা কত? 60 মেগাহার্টজ। এখন তুমি কী করবা? রেজোনেন্স ঘটাবা, মানে এই যে সাউথ আর যে নর্থ পুরা এগেনস্টে নিয়ে যাবা। তার জন্য তোমার একটা রেডিও ফ্রিকোয়েন্সি ডালতে হয়। ধরে নিলাম আমরা সেটা কি করব? ফ্রিকোয়েন্সি সুইপ মেথডে রেজোনেন্স ঘটাবো। ফ্রিকোয়েন্সি সুইপ কি? আশা করি আমরা জানি, প্রিভিয়াস ওরে পড়ছি। যদি না, আমি আবার বলতেছি, এখন আর আমি প্রিভিয়াস ওর আলোচনা ব্যাখ্যা করবো না। প্রিভিয়াস ওরে যাগুলো আলোচনা করছি সেগুলো দেখে তারপর আসবা। তো রেজোনেন্স ঘটানোর জন্য আমাদের এই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের পারপেন্ডিকুলারে আমাদের কী করতে হবে? একটা রেডিও ফ্রিকোয়েন্সি ডালতে হবে। এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড এই বরাবর, রেডিও ফ্রিকোয়েন্সি বরাবর ঢালতেছি। সেটা কত ঢালতে হবে? 60 মেগাহার্টজ। কেন? এটা হচ্ছে অপারেটিং ফ্রিকোয়েন্সি।
রেডিও ফ্রিকোয়েন্সি মানে এটা অপারেটিং ফ্রিকোয়েন্সি বলা হয়, যে ফ্রিকোয়েন্সিতে রেজোনেন্স ঘটে। ইনকামিং রেডিয়েশন এটার ফ্রিকোয়েন্সি কত হইলে রেজোনেন্স ঘটবে সেটা হচ্ছে অপারেটিং ফ্রিকোয়েন্সি। সেই অপারেটিং ফ্রিকোয়েন্সি মান কত হতে হবে? লার্ভার ফ্রিকোয়েন্সির সমান। লার্ভার ফ্রিকোয়েন্সি 60, এখানে 60 মেগাহার্টজের রেডিও ফ্রিকোয়েন্সি ঢালতে হবে। ওকে, তারপর রেজোনেন্স ঘটবে। তাহলে তোমার পিক পাবা, কেমন পিক পাবা লেখো, এক্সপেক্টেড পিক। এক্সপেক্টেড পিক ভালো করে বুঝো, দ্রুত যাবো, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এক্সপেক্টেড পিক, পিক কীভাবে করা হয়, সিম্বলাইজ করা হয় দেখো, এদিক বরাবর খেয়াল করো। আমাদের গ্রাফটা এমনভাবে ডিজাইন করা থাকে যে বাম থেকে ডানে যাবা, তার মানে ম্যাগনেটিক ফিল্ডের দিক, বাম থেকে ডানে ম্যাগনেটিক ফিল্ডের দিক, তার উল্টা দিকে বা ডান থেকে বামে সেটা কি, সেটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি। আচ্ছা খেয়াল করো, তো আমরা বলতেছি ধরো এখান থেকে একটা শুরু হয়েছে একদম বাম টান থেকে 0, 1, 2, 3, 4, 5, 6, যখনই 60 মেগাহার্টজ, ধরো এখানে কত 60 মেগাহার্টজ, এখানে 60 মেগাহার্টজ, এখানে 60 মেগাহার্টজ, তাহলে এখানে একটা কী পাবা, পিক পাবা। কয়টা পোর্টের জন্য? 6টা পোর্টের জন্য। কারণ 6টা পোর্ট কীভাবে ঘুরতেছে? 60 মেগাহার্টজ দিয়ে, এটা আমাদের ধারণা যে 60 মেগাহার্টজ লার্ভার ফ্রিকোয়েন্সিতে ঘুরতেছে। তাই যখন আমি 60 মেগাহার্টজ রেডিও ফ্রিকোয়েন্সি এখানে ইনসিডেন্ট করবো, সাথে সাথে সবগুলো প্রোটন কী যাবে, রেজোনেন্সে ঘটে যাবে। অর্থাৎ সবগুলো প্রোটনের জন্য কয়টা প্রোটন? 6টা প্রোটন। 6টা প্রোটনের জন্য একটা পিক পাবা। কেমন? যত বেশি প্রোটন তত বেশি খাড়া হবে, যেহেতু 6টা প্রোটন তার জন্য একটা খাড়া একটা কী পাবা, পিক পাবা। কত মেগাহার্টজে পাইলা? 60 মেগাহার্টজে। এটা আমাদের কি এক্সপেক্টেড, বাট 60 মেগাহার্টজে তুমি আসলে পিক পাবা না। 6টা প্রোটন আসলে একসাথে পিক দেয় না, অর্থাৎ ভিন্ন ধরনের একটা পিক পাবা। সেটা কি দেখো, অবজার্ভ পিক। সেটা কীভাবে হবে দেখো, বা অ্যাকচুয়াল পিক বা রিয়ালিটি, মানে রিয়ালিটি এটা আসলে যেটা এক্সপেক্ট করছো ওটা আসলে হবে না, রিয়ালিটি ভিন্ন বা অ্যাকচুয়ালিটি আসলে ভিন্ন। সেই অ্যাকচুয়ালিটি কি দেখো কেমন পাবা। আবার বলি, গ্রাফটা আমরা আঁকাই এরকম, তো কি থাকে, এদিক থেকে এদিকে রেডিও ফ্রিকোয়েন্সি, আর এদিক থেকে এদিকে ম্যাগনেটিক ফিল্ড। মানে ধর ম্যাগনেটিক ফিল্ড এখান থেকে শুরু হয়েছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 টেসলা। আর রেডিও ফ্রিকোয়েন্সি কি 0, 1, 2, 3, 4, 5, 6 হার্টস। ঠিক আছে, এরকম বা মেগাহার্টজ যাবে না, ওদিকে যেতেছি না, জাস্ট মনে রাখবা এই দিক থেকে রেডিও ফ্রিকোয়েন্সি শুরু, এই দিক থেকে ম্যাগনেটিক ফিল্ড শুরু। তো পিকটা পাবা কি জানো, পিক তুমি আসলে একটা না পাই 2টা পাবা। কয়টা পাবা? 2টা পাবা। তোমার ইজ এক্সপেক্টেড কই ছিল? 60 মেগাহার্টজে তুমি পাবা। ধরো এইখানে পিকটা পাওয়ার কথা ছিল, এখানে কত 60 মেগাহার্টজ, এখানে তোমার কি এক্সপেক্ট করতেছো তুমি এখানে পাবা। বাট এইখানে না পাইয়া তুমি এই পিক থেকে বামে, মানে আমার হাতের বামে, তোমার হাতের বামে একটা পিক পাবা ছোট্ট দেখে, আর এইদিকে ডানে একটা পিক পাবা এর থেকে বড়, একটু বড়, 2টা পিক পাইলা। এটা কততে? তুমি আশা করছিলা 60 মেগাহার্টজে ঘটবে, 60 মেগাহার্টজে, কিন্তু 60 মেগাহার্টজে তুমি পাইলা না। 60 মেগাহার্টজ থেকে একটু কি যে দেখো এক থেকে 0, আমি এখানে দিক থেকে কম রেডিও ফ্রিকোয়েন্সির দিক থেকে, তাহলে রেডিও ফ্রিকোয়েন্সি থেকে কম, বাড়তেছে, এইখানে একটা পিক পেলা। তাহলে এই পিকটার কি বলবো, হাই কেমিক্যাল শিফট। কেমিক্যাল শিফট ভিন্ন জিনিস, ওটা হচ্ছে পিপিএমে নেওয়া হয়, ওইদিকে আমরা পরে যাবো, পরে হবে কেমিক্যাল শিফটের উপর। তুমি আবার ধরে নাও কেমিক্যাল শিফট মানে রেডিও ফ্রিকোয়েন্সিতে, ধরে নাও রেডিও ফ্রিকোয়েন্সিতে। তাহলে রেডিও ফ্রিকোয়েন্সি কোথায় বেশি? এখানে বেশি না, কারণ এখান থেকে শুরু হয় রেডিও ফ্রিকোয়েন্সি, এদিক থেকে ডান থেকে শুরু হয়। তাহলে এখানে তোমার কি হাই কেমিক্যাল শিফট। তাহলে হাই কেমিক্যাল শিফট একটা পিক পাইলা, হাই কেমিক্যাল শিফট একটা পিক পাইলা। আরেকটা কোথায় পাবা? এইদিকে, মানে এখান থেকে লো, তাহলে এটা কি লো কেমিক্যাল শিফট, 2টা পিক পাইলা। কেন? কারণ এখানে আসলে এই যে তোমার এই 3টা প্রোটন আছে না, এই যে 3টা প্রোটন, এই 3টা প্রোটনের জন্য একটা পাবা, আর 2টা প্রোটনের জন্য একটা পাবা।
অর্থাৎ এই তিনটা প্রোটন মিলে একটা পিক দিবে, দুইটা প্রোটন মিলে একটা পিক দিবে। এই প্রথমটা হচ্ছে তোমার এই তিনটা প্রোটনের জন্য, অর্থাৎ মিথাইল, আমি CH2 দিলাম। আর পরেরটা তোমার CH2 এর জন্য, বুঝছো? তাহলে দুই ধরনের পাইলা। কেন? পরে আসি, পিকের নামগুলো বলি। এটা কি লো কেমিক্যাল শিফট, কারণ কি এই যে রেডিও ফ্রিকোয়েন্সি এখান থেকে শুরু হলো। অন দ্য আদার হ্যান্ড এটা আরেকটা নাম আছে, ম্যাগনেটিক ফিল্ডের দিক দিয়ে বলো। ম্যাগনেটিক ফিল্ড এই দিক থেকে শুরু হয়, তাহলে দিয়ে যাইতেছে কি বাড়তেছে না, বাম থেকে ম্যাগনেটিক ফিল্ড, তাহলে বাড়তেছে। তাহলে যত বাড়বে ম্যাগনেটিক ফিল্ড বেশি, তাহলে এখানে কি হাই ফিল্ডে তুমি একটা পিক পেয়ে যেতেছ। কোন দিক থেকে? ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এটা বলবো এই পিকের নাম আবার আপ ফিল্ড। এই পিকের নাম কি? এই পিকের নাম হচ্ছে আপ ফিল্ড বা হাই ফিল্ড শিফট। হাই ফিল্ড শিফট, হাই ফিল্ড শিফট। আর এটার জন্য নাম কি? এটা একদম মানে শুরু থেকে শুরু হয়েছে ম্যাগনেটিক ফিল্ডের দিক থেকে, তাহলে বলবো এটা হচ্ছে ডাউন ফিল্ড বা এটাকে বলা হয় ডাউন ফিল্ড, এটাকে বলা হয় লো ফিল্ড শিফট। বুঝছো? তাহলে যেটা তোমার হাতের ডানে ওটাকে বলা হয় লো কেমিক্যাল শিফট, আবার কি বলা হয় আপ ফিল্ড বা হাই ফিল্ড শিফট। আর যেটা তোমার হাতের বামে ওটাকে বলা হয় হাই কেমিক্যাল শিফট অথবা ডাউন ফিল্ড অথবা লো ফিল্ড শিফট। একই নাম, একই জিনিস, দুইটা নামে পরিচিত। কথা হলো যেটা লো কেমিক্যাল শিফট সেটা আবার আপ ফিল্ড বা হাই ফিল্ড শিফট। কথা হলো যেটা হাই কেমিক্যাল শিফট সেটার নামে কি ডাউন ফিল্ড বা লো ফিল্ড শিফট। কেন? এই দুইটা তোমারে ওইভাবে কেউ বোঝায় না, জাস্ট বলে কি যে ম্যাগনেটিক ফিল্ড যেতে পারতেছে তাই আপ ফিল্ড। এদিক থেকে কি রেডিও ফ্রিকোয়েন্সি বাড়তেছে, তো এটা কি হাই কেমিক্যাল শিফট। বাট কেন এরকম ব্যাপারটা, ভিতরের জ্ঞানীকে বলে না। এই পর্বে আমরা এগুলো বুঝবো। যেটাই লো কেমিক্যাল শিফট সেটার নাম এবার আপ ফিল্ড বা হাই ফিল্ড শিফট। কেন? ভিতর থেকে আমরা জানবো, একদম ভিতরে থেকে। ওকে, এখন আসো যে কেন এই দুই ধরনের পিক পাইলা। কারণ হচ্ছে এই যে তোমার যে ক্লোরিন আছে, ক্লোরিন কি করে বলো তো? ক্লোরিন কন্টিনিউয়াসলি ইলেকট্রন টান দেয় এই কার্বন থেকে। কেন? কারণ ক্লোরিন হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ইলেকট্রন সে কী করে? উইথড্র করে। তো ইলেকট্রন যখন উইথড্র করবে এই কার্বন থেকে, তাহলে এই কার্বন আবার কী করবে? এই হাইড্রোজেন থেকে টান দিবে না, এই টানটা কিন্তু এখানেও পড়বে, এই কার্বনের জায়গায় পড়বে। ফলে এই ক্লোরিনের যে ইলেকট্রন টানটা কোথায় বেশি পড়বে তুমি আমার বলো? বেশি পড়বে এই হাইড্রোজেনে, এই তিনটা হাইড্রোজেনের তুলনায়। বুঝছো? এই যে হাইড্রোজেন বলতে প্রোটন, এই প্রোটনের যে শেয়ার ইলেকট্রনটা কোথায় দিকে যাবে? এদিকে বড় যাবে, কার্বন দিকে চলে যাবে। এদিকেও কি আছে? শেয়ার ইলেকট্রন আছে না? বাট ওই শেয়ার ইলেকট্রনগুলো হাইড্রোজেনের কাছাকাছি থাকবে। বাট এই প্রোটনের ইলেকট্রনগুলো, হাইড্রোজেনের কাছে কিন্তু খুব একটা থাকবে না, কারণ তার সাথে কি আছে? ক্লোরিন। ইলেকট্রন টানটা বেশি পড়ে, বাট এখানে ইলেকট্রনটা কি পড়ে? কম পড়ে। তাই বলবো এই হাইড্রোজেনে ইলেকট্রন ডেন্সিটিটা কি একটু বেশি, বুঝছো? আর এই হাইড্রোজেনে ইলেকট্রন ডেন্সিটি কম। বাট এই দুইটা হাইড্রোজেনের ইলেকট্রন ডেন্সিটি কী হবে? সমান। এর কম হলেও এই দুইটা হাইড্রোজেনের ইলেকট্রন ডেন্সিটি সমান। এই তিনটা হাইড্রোজেনের ইলেকট্রন ডেন্সিটি বেশি হলেও ওই তিনটা হাইড্রোজেনের আবার কি সমান। তাই বলবো এই দুইটা হাইড্রোজেনের কেমিক্যাল মানে সেম ইলেকট্রনিক এনভায়রনমেন্ট। তো কী লিখবা? এটার বলবো সেম ইলেকট্রনিক, একটু বড় করে লিখি, সেম ইলেকট্রনিক এনভায়রনমেন্ট, দুইটা হাইড্রোজেনের এনভায়রনমেন্ট। আর এই তিনটা হাইড্রোজেনের কি আবার সেম ইলেকট্রনিক এনভায়রনমেন্ট, সেম ইলেকট্রনিক এনভায়রনমেন্ট, বাট এই দুইটা হাইড্রোজেনের আর তিনটা হাইড্রোজেনের ইলেকট্রনিক ডেন্সিটি কিন্তু সেম না। তো এটা কি ভিন্ন বা ডিফারেন্ট ইলেকট্রনিক এনভায়রনমেন্ট। তো এই দুইটা হাইড্রোজেনকে আমরা বলবো আমরা বলবো কি বলবো? কেমিক্যালি ইকুইভ্যালেন্ট প্রোটন। কেমিক্যালি ইকুইভ্যালেন্ট প্রোটন। আবার এই তিনটা হাইড্রোজেনের কি বলবো? তার আবার কেমিক্যালি ইকুইভ্যালেন্ট প্রোটন। কেমিক্যালি
ইকুইভ্যালেন্ট প্রোটন, তাই না? বাট এদের মধ্যে কার ইলেকট্রন ডেন্সিটি কম? ইলেকট্রন ডেন্সিটি এর হচ্ছে কম, এর ইলেকট্রন ডেন্সিটি কম। ইলেকট্রন ডেন্সিটির সাথে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে শিল্ডিং কনস্ট্যান্ট। শিল্ডিং কনস্ট্যান্ট সেটা হচ্ছে সিগমা দ্বারা তুলনা করা হয়, যে সিগমা। সিগমা এর ইলেকট্রন ডেন্সিটি কম, মানে এর শিল্ডিং কনস্ট্যান্টটা কম। এর ইলেকট্রন ডেন্সিটি বেশি, তাই এর শিল্ডিং কনস্ট্যান্টটা বেশি। আপাতত মনে রাখা এতটুকু। তা অথবা তোমার যদি কষ্ট লাগে তাহলে মনে রাখো এই সিগমা মানে কি? ইলেকট্রন ডেন্সিটি। আচ্ছা, তাহলে এই দুইটা হাইড্রোজেন পরস্পরের ইকুইভ্যালেন্ট, এই তিনটা হাইড্রোজেন পরস্পর ইকুইভ্যালেন্ট, বাট এই দুইটা আর এই তিনটা পরস্পর কি? নন ইকুইভ্যালেন্ট। এর অপর কি? একে অপর হচ্ছে নন ইকুইভ্যালেন্ট, নন ইকুইভ্যালেন্ট। তাই এই দুইটা প্রোটন মিলে একটা পিক দেখবে, এই যেটা। আর এই তিনটা প্রোটন মিলে একটা পিক দেখবে, বুঝছো? এই তিনটা প্রোটনের জন্য এটা ধরো, আমি এই তিনটা প্রোটনকে আমি ডিনোট করলাম বি দ্বারা, আর এই দুইটা প্রোটনকে আমি ডিনোট করলাম এ দ্বারা। তাহলে অর্থাৎ এই প্রোটনটা, এই পিকটা কার জন্য? এ প্রোটনের জন্য, আর এ প্রোটনের জন্য, এ প্রোটনের জন্য, আর কার জন্য? বি প্রোটনের জন্য। এতটুকু আসলে বুঝছি। এখন আসো যে কেন এরকম, ব্যাপারটা এরকম যে এই কেন এখানে দিবে আর বি কেন এখানে, কেন এটা এখানে দিতে পারতো না, বিটা এখানে দিতে পারতো না? হ্যাঁ, এটাই আমরা আস্তে আস্তে বিস্তারিত ব্যাখ্যা যাবো, বাট এইখানে আমরা অল্প করে বলবো। এখানে ইলেকট্রন ডেন্সিটিটা কি? কম না? ইলেকট্রন ডেন্সিটি কম, ইলেকট্রন ডেন্সিটি কম, আর এখানে ইলেকট্রন ডেন্সিটিটা বেশি। তো ইলেকট্রন ডেন্সিটি যখন বেশি থাকবে, মানে এই যে প্রোটন যেটারে, এই তিনটা হাইড্রোজেন রে ইলেকট্রনটা কী করে রাখছে? একদম ঘেরাও করে রাখছে। প্রোটনের যে নিউক্লিয়াস, হাইড্রোজেনের যে নিউক্লিয়াস, এই হাইড্রোজেনের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াস বা প্রোটনটারে, নিউক্লিয়াসে প্রোটন থাকে, হাইড্রোজেন তার নাই, নিউট্রন নাই। হাইড্রোজেনের প্রোটন মানে, হাইড্রোজেন নিউক্লিয়াস মানে প্রোটন, হাইড্রোজেনের নিউক্লিয়াস মানে প্রোটন, কারণ ওই হাইড্রোজেনের নিউক্লিয়াসে নিউট্রন নাই। তাহলে এই যে প্রোটন, এই প্রোটনটাকে যে ঘেরাও করে ইলেকট্রনগুলো আছে, একদম বেশি করে ঘেরাও করে আছে। তাই ওই হাইড্রোজেনে আমাদের যে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, সেটা কি করতে পারে না? ওরকম প্রভাব ফেলতে পারে না। কারণ কে বাধা দেয়? এই ইলেকট্রনগুলো, অর্থাৎ এই হাইড্রোজেনগুলা শিল্ডেড। এটার কি বলবা? শিল্ডেড, শিল্ডেড, শিল্ডেড প্রোটন, শিল্ডেড প্রোটন, শিল্ডেড হাইড্রোজেন। আর এইখানে ইলেকট্রন কিন্তু নাই, কারণ ইলেকট্রন কী করছে? টান মারছে। তাই এই প্রোটনগুলোকে খুব একটা ইলেকট্রন ঘেরাও করে রাখতে পারে নাই। তাই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড খুব বেশি প্রভাব ফেলতে পারবে, বাধা দেওয়ার মতো কেউ নাই। বাধা দেওয়ার মতো ইলেকট্রন ঘেরাও করে নাই। ইলেকট্রন কী করছে? ক্লোরিন টান দিয়ে নিয়ে ফেলছে। তাই এটাকে বলবো আমরা কি? ডি শিল্ডেড, ডি শিল্ডেড প্রোটন, ডি শিল্ডেড হাইড্রোজেন। তো এই যে ডি শিল্ডেড হাইড্রোজেন, সেটার রেজোনেন্স ঘটানোর জন্য বেশি পরিমাণ আমাদের কি লাগবে? ম্যাগনেটিক ফিল্ড। কেন ভাই? কারণ আমরা কিন্তু দুইটা মেথড পড়ছি, একটা ফ্রিকোয়েন্সি শিপ, একটা ফিল্ড শিপ। ফিল্ড শিপে কী করা হয়? ম্যাগনেটিক ফিল্ডটা আস্তে আস্তে চেঞ্জ করা হয়। তো এখানে যেহেতু আমাদের এই যে তিনটা প্রোটনকে যেহেতু শিল্ডেড করে রাখছে ইলেকট্রনগুলো, তাই এখানে মানে ম্যাগনেটিক ফিল্ড খুব একটা প্রভাব ফেলতে পারে না। তাই বেশি পরিমাণ আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা প্রয়োগ করতে হয়। অর্থাৎ তাই তার কী করে? আপ ফিল্ডে দেয়, এই যে আপ ফিল্ড, মানে যেখানে ম্যাগনেটিক ফিল্ড বেশি লাগে। আর এইখানে এই দুইটা হাইড্রোজেন রে ইলেকট্রন ডেন্সিটি তো নাই, ঘেরাও করার মতো কেউ নাই, কেউ বাধা দেওয়ার মতো নাই। তাই তুমি অল্প পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড প্রয়োগ করলেই সে রেজোনেন্স পিক দিয়ে ফেলে, তাই লো ফিল্ডে শিফট করে। এখন আসো যে ইসের দিক থেকে কি বলে, রেজোনেন্স ফ্রিকোয়েন্সির দিক থেকে। ফ্রিকোয়েন্সির দিক থেকে ফ্রিকোয়েন্সি শিফট মেথডে, ফ্রিকোয়েন্সি শিফট মেথডে কী ঘটে? ফ্রিকোয়েন্সি শিফট মেথডে ঘটে তোমার রেডিও ফ্রিকোয়েন্সি ফেলতে হয়, এটা কনস্ট্যান্ট থাকে। আচ্ছা, এইখানে তিনটা প্রোটনকে আমাদের ইলেকট্রনগুলো শিল্ডেড করে রাখছে। তার মানে এই ম্যাগনেটিক ফিল্ড খুব একটা প্রভাব ফেলতে পারতেছে না। তাই এটার উল্টা করে ঘটাইতে আমাদের রেডিও ফ্রিকোয়েন্সি কী লাগবে? কম লাগবে না? হ্যাঁ, কেন? কারণ এই যে তুমি ম্যাগনেটিক ফিল্ড, এটা প্রভাব কম পড়তেছে। ম্যাগনেটিক ফিল্ডের প্রভাব যদি কম পড়ে তিনটা প্রোটনের ক্ষেত্রে শিল্ডেড, কেন? ওই যে ইলেকট্রন ঘেরাও করে রাখছে। তো ম্যাগনেটিক ফিল্ড প্রভাব কম পড়তেছে এই তিনটা প্রোটনের উপর যদি ম্যাগনেটিক ফিল্ড কম প্রভাব পড়তেছে, কম এক্সপিরিয়েন্স করতেছে, তাই লার্মোর ফ্রিকোয়েন্সিটা কী হবে? কম হবে। লার্মোর ফ্রিকোয়েন্সি যদি কম হয়, তাহলে আমাদের রেডিও ফ্রিকোয়েন্সিটা কী লাগবে? রেজোনেন্স করার জন্য কম লাগবে। তাই তিনটা প্রোটনের জন্য এইখানে আমরা পিক পাই, আর এটার জন্য বেশি। আশা করি বুঝতে পারছো। না বুঝতে পারলে আমরা সামনে আলোচনা করবো। এখন আসো, অ্যাকচুয়াল তুমি এরকম আশা করছিলা, বাট তুমি যদি এটা এই ধরনের যে এরকম একটা সিঙ্গেল পিক পাবা, এটা কোন ক্ষেত্রে? লো রেজুলেশন। এই পিকটা কার জন্য? এই পিকটা হচ্ছে লো রেজুলেশন পিক, লো রেজুলেশন পিক। হাই রেজুলেশনে তুমি কী পাবা?
মানে তুমি যদি আরেকটু উন্নত মানের ম্যাগনেটিক ফিল্ড ইউজ করো তাহলে তুমি এরকম সিঙ্গেল না পাইয়া তুমি এরকম পাবা। দেখো দেখো এই পিকটা না স্প্লিট হয়ে যাবে, মানে ভেঙে যাবে, এটাও কিছু স্প্লিট হয়ে যাবে। কীভাবে? দেখো এই যে CH2 প্রোটন, এই যে 2টা প্রোটনের পাশের কার্বনে কয়টা প্রোটন আছে? 3টা। এই হাইড্রোজেনে তাহলে নেইবরিং হাইড্রোজেন কোনটা? নেইবরিং বলতে ওই কার্বন, এই হাইড্রোজেনের পাশের কার্বনের হাইড্রোজেন। তাহলে এই হাইড্রোজেনের নেইবরিং কার্বন কয়টা? 3টা। তাই এই CH2 এই হাইড্রোজেন 4টা পিক দিবে, মানে ভেঙে 4টা হয়ে যাবে। দেখো এই CH2 পাশে কয়টা হাইড্রোজেন? এই হাইড্রোজেনের পাশে 3টা, তো এটা কয়টা ভাগ হয়ে যাবে? 4টা। অর্থাৎ পিকটা এরকম না পাইয়া তুমি এরকম পাবা, 1 2 3 4। বুঝছো? আবার এই যে CH3 এই হাইড্রোজেনের পাশে কয়টা হাইড্রোজেন? CH3 এই 3টা হাইড্রোজেনের পাশের কার্বনে কয়টা হাইড্রোজেন? 2টা। তাহলে পাশের কার্বন অনুযায়ী ভেঙে যায়, তাহলে কয়টা? 2টা। তাই হয়ে যাবে 3টা। এই কয়টা যাবে? 3টা, মানে N+1 রুল। N মানে কি? পাশের কার্বনের হাইড্রোজেন। তাহলে এই হাইড্রোজেনের পাশের কার্বনের হাইড্রোজেন কয়টা? 2টা। তাহলে 2 এর সাথে 1 যোগ করো, 3। তার মানে এই পিকটা 3টাতে ভাগ হয়ে যাবে, 1 2 3। কোনটা বড়, মানে কত উঁচা হবে এটা ডিপেন্ড করে হাইড্রোজেন কয়টা। এখানে হাইড্রোজেন 3টা, তাই একটু বড় পিক হবে। হাইড্রোজেন 2টা, তাই একটু ছোটো পিক হবে। এটা বলে ইন্টেন্সিটি। আশা করি তুমি বুঝতে পারছো। তাহলে মনে রাখো যেটা ডান দিকে ওটা হচ্ছে শিল্ডেড প্রোটনের জন্য গ্রাফ, আর যেটা বাম দিকে, তোমার হাতের বাম দিকে, সেটা কি? ডি শিল্ডেড প্রোটনের জন্য গ্রাফ। শিল্ডেড কোনটা? যেটার মধ্যে ইলেকট্রন ডেনসিটি বেশি। আর কোনটা ডানে? ডি শিল্ডেড কোনটা? যেটা ইলেকট্রন ডেনসিটি কম। বুঝছো? এই হচ্ছে তোমার ওভারঅল। এটাকে বলে এনভায়রনমেন্টাল ইফেক্ট। কেন? সবগুলা প্রোটনের উচিত ছিল এক জায়গায় পিক দেওয়া, কিন্তু এক জায়গায় পিক না দিয়ে ভিন্ন ভিন্ন জায়গায় পিক দেয়। কেন? কারণ এই সবগুলার প্রোটনের এনভায়রনমেন্ট এক না। এই 3টা হাইড্রোজেনের যে পাশে, মানে চারপাশে যে ইলেকট্রন ডেনসিটি, এই 2টা হাইড্রোজেনের চারপাশে সেই একই ইলেকট্রন ডেনসিটি না, অর্থাৎ ভিন্ন ভিন্ন। তাই তারা কী করলো? একাধিক পিক দিল। আবার একই সাথে সেই পিকগুলো আবার স্প্লিটেড হয়ে গেল, অর্থাৎ একে অপরের সাথে কাপলিং করলো, ভেঙে গেল। সেটার কিসের কারণ? কারণ এই হাইড্রোজেনের জন্য এই পাশের হাইড্রোজেন ম্যাগনেটের মতো বিহেভ করে, আবার এই হাইড্রোজেনের জন্য এই পাশের কার্বনের হাইড্রোজেন ম্যাগনেটের মতো বিহেভ করে। অর্থাৎ ইলেকট্রন ডেনসিটি আলাদা, মানে পরিবেশটা আলাদা হওয়ার কারণে একে অপরের সাথে ম্যাগনেটের মতো বিহেভ করে স্প্লিটেড হয়ে যায়। কথা হইলো যে এই 3টা হাইড্রোজেনরে এই 2টা হাইড্রোজেন স্প্লিটেড করে ফেলে, এই 2টা হাইড্রোজেন এই 3টা হাইড্রোজেন স্প্লিটেড করে ফেলে, এই 3টা হাইড্রোজেন এই 2টা হাইড্রোজেন স্প্লিটেড করে ফেলে, এই 2টা হাইড্রোজেন এই 3টা হাইড্রোজেন স্প্লিটেড করে ফেলে, তাই না? কিন্তু এই 3টা হাইড্রোজেন একে অপরকে স্প্লিটেড করে না কেন? কারণ এই 3টা হাইড্রোজেনের এনভায়রনমেন্ট সেম। যদি এই 3টা হাইড্রোজেনের মধ্যেও ইলেকট্রন ডেনসিটি বা ম্যাগনেটিক ক্যারেক্টার আলাদা আলাদা দেখা যায়, তখন এরাও একে অপরে কী করে ফেলবে? স্প্লিটেড করে ফেলবে। ওটাকে বলা হয় স্পিন স্প্লিটিং। এই পুরো ব্যাপারটা ভেঙে ফেলা, মানে একটা সিগন্যাল, সেটা কি বলা? স্পিন স্প্লিটিং। তাহলে আমাদের এনভায়রনমেন্টাল ইফেক্ট কয়টা? 2টা। এক, যে কেমিক্যাল শিফট ভিন্ন ভিন্ন হইল, আর 2 স্পিন স্প্লিটিং। তো আমরা কেমিক্যাল শিফট এটা পরে আলোচনা করব, আর স্পিন স্প্লিটিং সেটাও সামনে আসবে। তো মনে রাখবা, কেমিক্যালি ইকুইভ্যালেন্ট প্রোটন হইলেই আমাদের এক জায়গায় পিক দিবে না। কিন্তু আপনি বললেন যে কেমিক্যালি ইকুইভ্যালেন্ট প্রোটন তো এক জায়গায় পিক দেয়, বলো না। সামনে কিন্তু আমরা এক ভিডিওতে সব আলোচনা করতে পারবো না, সামনে আলোচনা করব। সামনে যেটা আলোচনা করব সেটা একটু এখানে কষ্ট করে লিখে রাখো, নোট করি। আসলে এক জায়গায় পিক দেয়, সেটা হচ্ছে ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট প্রোটন। ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট প্রোটন সে কী করে? এইখানে এই 2টা হাইড্রোজেন ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট, এই 3টা হাইড্রোজেন ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট হলে কেমিক্যালি ইকুইভ্যালেন্ট মাস্ট হয়। ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট হওয়া মানে মাস্ট। ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট হওয়া মানে কি? মাস্ট কেমিক্যালি ইকুইভ্যালেন্ট। বাট কেমিক্যালি ইকুইভ্যালেন্ট মানেই ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট না, মাস্ট কেমিক্যালি ইকুইভ্যালেন্ট। ওটা পরের বিষয়, আপাতত যতটুকু বুঝছি ততটুকু বুঝো। সামনে আলোচনা আসবে, তাই এখানে লিখে দিলাম। ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট প্রোটন তারা কী করবে? একে অপরকে স্প্লিট করবে না, মানে যে 3টা হাইড্রোজেন মানে ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট, তাই তারা কী করে না? একে অপরকে স্প্লিট করে না। এই 2টা আর এই 3টা ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট না,
তাই এই তিনটা এরে স্প্লিট করে ফেলে, এই দুইটা হাইড্রোজেন এরে স্প্লিট করে ফেলে, বাট ম্যাগনেটিক ইকুইভ্যালেন্ট হলে স্প্লিট করে না। তুই কি বলবা? ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট প্রোটন ডো নট স্প্লিট ওয়ান অ্যানাদার, একে অপর কী করে না? স্প্লিট করে না, ডো নট স্প্লিট ওয়ান অ্যানাদার, এবং কী করে? গিভ অনলি ওয়ান পিক, এবং তারা মিলে একটা পিক দেয়। তিনটা হাইড্রোজেন মিলে কী করবে? একটাই পিক দিবে। এটা মানে কি? স্প্লিট, এটা মিলে একটা পিক। এতটুকু আশা করি তুমি বুঝতে পারছো, তাই না? তো এটা তুমি তুলে নাও। এরপরেই আমরা আলোচনা করব শিল্ডিং আর ডিশিল্ডিং নিয়ে, একদম বিস্তারিত, একদম ভিতরে চলে যাব, এবং একদম আলোচনার লাস্টে যাই আমরা ডেফিনেশন লিখে দিব। শুরুতে চাইলে আমি ডেফিনেশন লিখে দিতে পারতাম, বাট শুরুতে লিখে দিব না, কারণ সম্পূর্ণ আলোচনা বোঝার পরই তুমি ডেফিনেশনটা আসলে কী বোঝাইছে ওটা প্রপারলি বুঝতে পারবা, এবং অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করবা। পড়াশোনার একটা স্মার্ট ওয়ে আছে, সেটা কি জানো? ধরো দুটো টার্ম একে অপরের উল্টা, বেকুব যারা আছে তারা কি করবে? এই দুটো টার্মই আলাদা আলাদা করে বিস্তারিতভাবে পড়বে, আর যারা স্মার্ট তারা স্মার্টলি সব হ্যান্ডেল করে। তারা কি করবে? তারা এই দুটো টার্ম বিস্তারিতভাবে না পড়ে একটা টার্ম বিস্তারিতভাবে পড়বে একদম ভিতর থেকে। এই একটা টার্ম পড়ে রিভার্স যেটা আছে সেটার সাথে কানেক্ট করে রিভার্সটা পড়ে ফেলে, অর্থাৎ একটু পরিশ্রম কম হইলো। তো এরকম অনেকগুলো টপিক আছে একে অপরের উল্টা, যেমন অক্সিডেশন, রিডাকশন। তুমি যদি অক্সিডেশন ভালো করে বুঝো, রিডাকশন কি সেটা কিন্তু ইজিলি বুঝবা, কানেক্ট করে ফেলবা। এডিশন, যোগাযোগ রসায়নের একটা বিক্রিয়া, সংযোজন। এডিশন যদি ভালো করে বুঝো, সেটার সাথে ইলিমিনেশন কিন্তু তুমি কানেক্ট করতে পারবা, অপসারণ বিক্রিয়া। সিমিলারলি এক্সোথার্মিক, তাপোৎপাদী বিক্রিয়া, এটা যে বুঝে সে এন্ডোথার্মিক, তারা আলাদা করে বুঝতে হয় না। অ্যানোড যে বুঝে ক্যাথোড কি সেটা বুঝে ফেলবে, অ্যানোড যেখানে জারণ ঘটে, ক্যাথোড যেখানে বিজারণ ঘটে। অ্যাসিড যে বুঝে সে বেস কি সেটা বুঝে ফেলবে। সফট অ্যাসিড, হার্ড অ্যাসিড, এই দুটো অনেক ফেমাস একটা টপিক, এবং জব এক্সামের জন্য ফেমাস। তো সফট অ্যাসিড বুঝলে তোমার হার্ড অ্যাসিড আলাদা করে পড়তে হয় না। সিমিলার হতে ইলেকট্রোফাইল যদি কেউ বুঝে, নিউক্লিওফাইল তার জন্য ইজি। এরকম আমরা দুইটা টার্ম যেটা বলতেছি, শিল্ডিং ইফেক্ট আর ডিশিল্ডিং ইফেক্ট, আমরা দুইটা টার্মই আলাদা আলাদা করে বিস্তারিত করবো না, আমরা একটা টার্ম বিস্তারিতভাবে পড়বো, একদম ভিতর থেকে পড়বো, গভীর থেকে পড়বো। এটার সাথে কী করবো? ডিশিল্ডিংটা কানেক্ট করে দেবো। কোনটা পড়বো আমরা? শিল্ডিং ইফেক্টটা বিস্তারিতভাবে পড়বো, এর সাথে ডিশিল্ডিংটা কানেক্ট করে দিব। ওকে, তো আসো শুরু করি। একটা কথা বলে নিই, এই ভিডিওটা আমি মাস অবধি একবার করছি, মানে করার পর হুট করে কারেন্ট চলে গেছে, এমন জায়গায় কারেন্ট চলে গেছে যে আমি কাট করে যে আবার লিঙ্ক আপ করবো ওই রকম সিচুয়েশন না। তুমি আবার ওইটু কাট করে আবার নতুন করে করতেছি, তো আমার জন্য একটু কষ্টকর একটা অবস্থা হয়ে গেছে। তো তোমার যদি একটু হেল্প করে তাহলে এই চ্যানেলটি একটু সবার সাথে শেয়ার করিও, তোমার ফ্রেন্ড সার্কেল যেগুলো আছে তাদের সাথে শেয়ার করিও, তাদের মেনশন করিও, তাহলে আমার এই কষ্টটা সার্থক হবে। ঠিক আছে? আরেকটা কথা বলে নেই, এই যে ভিডিও শুরু করতেছি একদম লাস্ট পর্যন্ত কন্টিনিউ কিন্তু করবা, ঠিক আছে? মাঝখানে হারা যাবে না। এইখান থেকে তুমি অনেক কিছু জানতে পারবা, একদম ভিতরে কনসেপ্ট জানতে পারবা। ধরো এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড আমি এটা রাখছি, এটা হচ্ছে সাউথ পোল, এটা হচ্ছে নর্থ পোল। আমরা জানি এনএমআরের, এটা তো বারবার বলে আসতে তুমি জানো। তো ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন কি? আউট ডিরেকশন, নর্থ থেকে সাউথের দিকে। আচ্ছা, নর্থ থেকে সাউথের দিকে কী করবে? ম্যাগনেটিক ফিল্ডটা যাবে। তো এর মাঝে আমি কি করছি? একটা নিউক্লিয়াস রাখছি, এটা হচ্ছে নিউক্লিয়াস, প্রোটন এনএমআর যদি পড়তেছি এই নিউক্লিয়াসটা, তাহলে কী হবে? প্রোটন, কারণ হাইড্রোজেনে কি নাই, কোনো হাইড্রোজেনের নিউক্লিয়াসে কোনো নিউট্রন নাই, তাহলে এটা শুধু প্রোটন দিলাম। আচ্ছা, তো যখন তুমি একটা প্রোটনকে একটা ম্যাগনেটিক ফিল্ডের মাঝে রাখবা, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের মাঝে, তখন সেটা কি করবে? এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের যে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন ওই দিক বরাবর সে অ্যালাইন হয়ে যাবে। তাহলে কীভাবে? এই নর্থ আছে, এই পাশে কি থাকবে? এই পাশে থাকবে তোমার সাউথ, এই পাশে থাকবে তোমার সাউথ, এই পাশে নর্থ আসছে, তাহলে এই পাশে কী হয়ে যাবে? এই পাশে হয়ে যাবে নর্থ। বুঝো কি না? এই পাশে তোমার হয়ে যাবে নর্থ, আর ডিরেকশন কি? সাউথ থেকে নর্থ। তাহলে মিলে গেল না? এই যে এটা ডিরেকশন কি? এই নর্থ থেকে সাউথ, এটা ডিরেকশন কি? সাউথ থেকে নর্থ, সব কি এক ডিরেকশনে। তারপর আমরা দেখছি, আমরা যেটা আগে পর্বে আলোচনা করছি, যখন এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের মাঝে একটা প্রোটন রাখা হয় সেটা স্পিন করে, বাট এরকম অ্যালাইন হয়ে স্পিন করে না, সেটা কী করে? হেলে দুলে স্পিন করে।
তাই না? এরকম অ্যালাইনমেন্ট, এটা নর্থ এটা সাউথ, এরকম অ্যালাইনমেন্টে যে এরকম করে স্পিন করে না, সেটাই করে স্পিন করে, বাট হেলে দুলে স্পিন করে, তাহলে উপরে একটা কী সৃষ্টি হয়, সার্কেলের সৃষ্টি হয়। অর্থাৎ নর্থ একবার এরকম, নর্থ একবার এরকম করে ধরো এখানে চলে গেছে, আর এখানে কি এসে পড়ছে, সাউথ, ডিরেকশন এরকম, একটু নিচে হবে, নিচে করে দেই, আবার নর্থটা এখানে চলে যাবে, আবার সাউথ কী করবে, এখানে এসে পড়বে। তাহলে কন্টিনিউয়াসলি কী হচ্ছে, চেঞ্জ হচ্ছে, ভিতরে একটা সার্কেল, উপরে একটা সার্কেল, নিচে একটা সার্কেল সৃষ্টি হয়। ওই যে নর্থ এ সাউথ, এটা কী করবে, এইভাবে মোশন করবে, মানে স্পিন তো করবেই, বাট আবার এরকম স্পিন করবে। তাহলে উপরে দেখো তো, খেয়াল করো, উপরে একটা কী সৃষ্টি হতেছে, একদম উপরে খেয়াল করবা, একটা সার্কেলের সৃষ্টি হইতেছে, নিচেও কি একটা সার্কেল সৃষ্টি হইতেছে। তার মানে এই উপরে একটা সার্কেলের মতো মোশন হয়, নিচে একটা কি হয়, সার্কেলের মতো মোশন হয়। রইল না তো, নিচে একটা সার্কেলের মতো মোশন হয়। ঠিক আছে, তো এই যে মোশন, একটা মোশন সৃষ্টি হয়েছে, এটাকে বলে লার্মো মোশন। এই মোশনের তো একটা ফ্রিকোয়েন্সি আছে, তাই না? এটাকে বলা হয় লার্মো ফ্রিকোয়েন্সি। আমরা প্রিভিয়াস পর্বে আলোচনা করছি। এই লার্মো ফ্রিকোয়েন্সি কত হবে, এটা ডিপেন্ড করে এই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের উপর। এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড যত স্ট্রং হবে, সেটা তত দ্রুত মোশন করবে। এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড যত উইক হবে, সেটা আস্তে আস্তে এভাবে হেলে দুলে মোশন করবে। অর্থাৎ এটা কতটা স্ট্রং তার উপরে ফ্রিকোয়েন্সি ডিপেন্ড করে। ফ্রিকোয়েন্সি যত, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড যত স্ট্রং, ফ্রিকোয়েন্সি তত বেশি, লার্মো ফ্রিকোয়েন্সি তত বেশি। ধরে নাও আমাদের এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ ভি নট, সেটা ধরে নাও 1.41 টেসলা। তাহলে লার্মো ফ্রিকোয়েন্সি কত হয়, এটা এগুলো আমরা প্রিভিয়াস করে দেখছি। লার্মো ফ্রিকোয়েন্সির মান হয়, সেটা বলে দিই, লার্মো ফ্রিকোয়েন্সি যেটার, সেটার মান হয় 60 মেগাহার্টজ, একটা ফ্রি নিউক্লিয়াসের 60 মেগাহার্টজ। কেমনি বের করে প্রিভিয়াস পর্বে আলোচনা করে ফেলছি। লার্মো ফ্রিকোয়েন্সি, লার্মো মোশন ওই পর্বতে। এরপর তুমি কী করবা, এই নিউক্লিয়াসটার রেজোনেন্স ঘটাবা, এই নিউক্লিয়াসটার রেজোনেন্স ঘটাবা। এই নিউক্লিয়াসটার রেজোনেন্স ঘটাবা। রেজোনেন্স বলতে এই নর্থটাকে তুমি এই পাশে নিয়ে ফেলবা, এই সাউথটাকে তুমি ওই পাশে নিবা। উল্টা দেখো তো, এই সাউথটাকে, এই নর্থ কি, এই সাউথটাকে, এই সাউথটাকে, এই সাউথটাকে এই নর্থ কি করতেছে, অ্যাট্রাক্ট করতেছে। এই যে নর্থ, তাই না, এই যে নর্থ, এই নর্থটা এই সাউথকে কি করে, অ্যাট্রাক্ট করে। অ্যাট্রাকশন চিহ্নটা আমি এইভাবে দিলাম, এভাবে দিলাম। আবার এই নর্থটা এই সাউথ কি করতেছে, এই সাউথ অ্যাট্রাক্ট করতেছে, তাই না? কারণ সাউথ নর্থ অ্যাট্রাক্ট করে, অ্যাট্রাকশনটা আমি এইভাবে দিলাম। আচ্ছা, তাহলে তুমি যখন এই নর্থটাকে এই পাশে আনবা আর সাউথটাকে এই পাশে আনবা, মানে অ্যাট্রাকশনের বিপরীতে কাজ করতেছ, তাহলে তোমার কি লাগবে, একটা শক্তি লাগবে। সেই শক্তিটা হচ্ছে আলো। সেটা কি ফেলতে হয়, রেডিও ওয়েভলেন্থের আলো, রেডিও ফ্রিকোয়েন্সি। সেটা কীভাবে, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের যে ডিরেকশন তার পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার বলতে এইভাবে ফেলবা, এইভাবে পারপেন্ডিকুলার ফেলবা। এই যে পারপেন্ডিকুলার যে ফেললা, এটা কোন ওয়েভলেন্থের, রেডিয়েশন ফেললা, রেডিয়েশন, রেডিয়েশন, সেটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি। তার তো একটা ফ্রিকোয়েন্সি আছে, যেটা আমি বলি রেডিও ফ্রিকোয়েন্সি বা অপারেটিং ফ্রিকোয়েন্সি। রেডিও ফ্রিকোয়েন্সি আমি চিহ্ন দিলাম, রেডিও ওয়েভলেন্থের আলো, তাই রেডিও ফ্রিকোয়েন্সি বললাম, RF। তো রেডিও ফ্রিকোয়েন্সি তুমি ফেলতেছ, দেন রেজোনেন্স করতেছে, তো রেজোনেন্সকে ঘটাইতেছে রেডিও ফ্রিকোয়েন্সি, তাই এটা বলে অপারেটিং ফ্রিকোয়েন্সি। এটার মান কত হতে হবে, লার্মোর ফ্রিকোয়েন্সির সমান। অর্থাৎ এটার মান যখন তোমার লার্মোর ফ্রিকোয়েন্সির সমান হবে 60 মেগাহার্টজ,
60 মেগাহার্টজ, তখন কি করবে? রেজোনেন্স। রেজোনেন্স তাহলে কি উল্টা চিহ্ন দাও, রেজোনেন্স অর্থাৎ যখন আমাদের এই অপারেটিং ফ্রিকোয়েন্সি রেডিও ওয়েভলেন্থের যে আলোর ফ্রিকোয়েন্সি, রেডিও ফ্রিকোয়েন্সি, এটা যখন তোমার ম্যাচ করবে কার সমান? লার্মোর ফ্রিকোয়েন্সির, তখন তোমার রেজোনেন্স ঘটে, তখন তোমার রেজোনেন্স ঘটে। রেজোনেন্স অর্থাৎ কি হবে? এই যে তোমার প্রোটন, সেটার উপরে ছিল নর্থ, এখন যাবে কি নিচে নর্থ, আর উপরে সাউথ। ম্যাগনেটিক ফিল্ডের মাঝে আছে, তাই এটা কি করবে? এরকম সোজা হয়ে স্পিন করবে না, এটা কি করবে? এরকম সার্কেলের মতো সৃষ্টি করবে। অর্থাৎ এখানে একটা সার্কেলি আমাদের মোশন হইতেছে, আবার উপরে কি হবে? একটা সার্কেলি মোশন হবে, লার্মোর মোশন, তাই না? বাট ব্যাপার হইল, এটা যদি ফ্রি নিউক্লিয়াস হয়, ফ্রি নিউক্লিয়াস মানে ফ্রি প্রোটন, তাহলে এই ঘটনাটা ঘটবে, আদারওয়াইজ এই ঘটনা ঘটবে না। এই ঘটনা কখন ঘটবে না? এই রেজোনেন্সটা এইভাবে ঘটবে না কখন? যদি এটা ফ্রি নিউক্লিয়াস না হয়, মানে ফ্রি প্রোটন না হয়। ফ্রি প্রোটন, এটা তো স্পিন করতেছে, ওটা তো চিহ্ন দিয়ে দিই, স্পিন করতেছে। ফ্রি প্রোটন কি পাওয়া যাবে? একটা ফ্রি প্রোটন তুমি পাবা, বাস্তবে আসলেই পাবা? এটা 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 তুমি একটা ফ্রি প্রোটন করতেই পাবা। তাহলে এই যে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের মাঝে আসলে কী রাখা হয়? কম্পাউন্ড রাখা হয়, স্যাম্পল রাখা হয়। সেই স্যাম্পলে যে আমরা প্রোটন এনএমআর পড়তেছি, মানে হাইড্রোজেনের, তো সেই কম্পাউন্ডের মধ্যে যে হাইড্রোজেনটা আছে সেটা কি করবে? রেজোনেন্স দেখাবে। তো বলো, আমি ধরো এই কম্পাউন্ডে রাখলাম CH3 CH2 Cl, এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনগুলো এই রেজোনেন্স দেখাবে। এই হাইড্রোজেন বলতে কি, ধরো এটা আলাদা বললাম, এই যে কার্বন, কয়টা হাইড্রোজেন? 3টা হাইড্রোজেন, তাই না? এই যে হাইড্রোজেন, এটা কি হাইড্রোজেন ইলেকট্রন, এটা কার্বন ইলেকট্রন, এটা হাইড্রোজেন ইলেকট্রন, এটা কার্বন ইলেকট্রন, এটা হাইড্রোজেন ইলেকট্রন, কার্বন ইলেকট্রন। তার মানে এই হাইড্রোজেনের চারপাশে কি আছে? এই ইলেকট্রনগুলো আছে, যেগুলোর কি বলা হয়? ব্যালেন্স ইলেকট্রন। তার মানে এই যে তোমার প্রোটন, এই প্রোটনটা আসলে এইভাবে নাই, ফ্রিলি নাই। প্রোটন সবসময় কি থাকে? এর চারপাশে ইলেকট্রন থাকে। কোন ইলেকট্রন? ব্যালেন্স ইলেকট্রন। তো ওইটা আমি আঁকাই, দেখো, এই ধরো ইলেকট্রন, তো আমি এটা এভাবে দিলাম ডট ডট। ইলেকট্রন কি আকারে থাকে? মেঘ আকারে। ইলেকট্রন মেঘ আকারে থাকে। ডটের দ্বারা কি বুঝতেছি? ইলেকট্রন মেঘ, ইলেকট্রন মেঘ। ইলেকট্রনগুলো কি স্থির? এরকম স্থির আছে, মানে স্টপ, জাস্ট মেঘ আকারে থাকে। বুঝছো? ডট ডট দিয়ে বুঝলাম। তুমি চাইলে কি করতে পারো, আমি একটু লিখে দিলাম, এই যে ইলেকট্রন, এই যে ইলেকট্রন, 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 ইলেকট্রন। যদিও আবার ভাইবো না যে এতগুলো ইলেকট্রন, আরে একটা হাইড্রোজেনের তো দুইটা পার্টিকেল হিসেবে তো দুইটা লিখবা, এই যে হাইড্রোজেনের আর কার্বনের, বাট মেঘ আকার থাকে। ইলেকট্রন লিখে বুঝলাম যেগুলো ইলেকট্রন। বুঝছো? তো এগুলো স্থির, স্থির মানে এইভাবে থাকবে, নড়াচড়া করবে না। বাট যখনই তুমি একটা কম্পাউন্ড নিয়ে এই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের মাঝে রাখবা, তখন এই ইলেকট্রনগুলা এই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের যে ডিরেকশন পাইছে, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের যখন মাঝে রাখলাম, তখন এই ইলেকট্রনগুলার স্থির থাকবে না, সেগুলো মোশন করা শুরু করবে। কার প্রভাবে? এই অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে। অর্থাৎ ইলেকট্রনগুলো মুভ করা শুরু করবে, যে এইভাবে মুভ করবে, মুভ করতেছে, মুভ করতেছে। বুঝছো? ইলেকট্রনগুলো মুভ করতেছে। কার প্রভাবে মুভ করলো? এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে মুভ করলো, মানে সার্কুলেট করা শুরু করলো, সার্কুলেশন হলো। আর ইলেকট্রন কি চার্জ না? এই যে চার্জের যখন মুভমেন্ট হয় সেটারে কি বলে? কারেন্ট। অর্থাৎ এখানে একটা কারেন্টের সৃষ্টি হলো। সেই কারেন্টের কি বলা হয়? ইলেকট্রনের কারেন্টের বলে লোকাল ডায়াম্যাগনেটিক কারেন্ট। কি লিখবা? এটা লিখবা লোকাল ডায়াম্যাগনেটিক কারেন্ট। এখানে লিখে দিই লোকাল ডায়াম্যাগনেটিক
কারেন্ট লিখে দিলাম, লোকাল ডায়ামিনেটিক কারেন্ট। বুঝো কিনা দেখো, কোনটা? এই যে মোশন, এই মোশনটার বলা হইতেছে লোকাল ডায়ামিনেটিক কারেন্ট। আচ্ছা, যখনই কারেন্ট সৃষ্টি হয় তখনই কী সৃষ্টি হয় তার চারপাশে? ম্যাগনেটিক ফিল্ডের। যখনই কারেন্ট সৃষ্টি হয় তার চারপাশে কী সৃষ্টি হয়? ম্যাগনেটিক ফিল্ড। এগুলো কিন্তু প্রথম পর্বে আলোচনা করছি। কারেন্ট সৃষ্টি হলে তার চারপাশে কী সৃষ্টি হয়? ম্যাগনেটিক ফিল্ড। তো এই যে কেন চার্জ ফ্লো করতেছে, চার্জের মুভমেন্ট কি? চার্জের মুভমেন্ট হলেই ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়। এটা প্রথম পর্বে বলছিলাম একটা লাইন। এনি চার্জ পার্টিকেল, কেমন চার্জ পার্টিকেল? এনি মুভিং or spinning charge particle always generates magnetic field of its own, তার নিজের একটা ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি করে। তো এই ইলেকট্রনের ক্ষেত্রে কীভাবে সৃষ্টি হয় দেখো, ইলেকট্রন এই ধরো আমি তোমার বোঝাই, এটা তোমার যে নর্থ, এটা সাউথ, এখানে প্রোটন আছে, আর চারপাশে কী করতেছে? ইলেকট্রন মুভমেন্ট করতেছে এইভাবে, তাহলে ইলেকট্রন মুভমেন্ট করতেছে এইভাবে। তো এই ইলেকট্রনের মোশন যেদিকে হবে 4 আঙ্গুল, আর থামটা তোমার ইলেকট্রনের ক্ষেত্রে সাউথকে রিপ্রেজেন্ট করবে। প্রোটনের ক্ষেত্রে থাম হচ্ছে তোমার নর্থ, আর ইলেকট্রনের ক্ষেত্রে থাম সাউথ। তাহলে উপরে কী সৃষ্টি হবে? সাউথ। উপরে কী সৃষ্টি হবে? সাউথ। নিচে কী হবে? নর্থ। বুঝছো? জাস্ট এরকম করে ধরো, এই যে এইভাবে তোমার আসছে, উপরে নিউটন, নিচে প্রোটন, এই যে নিউক্লিয়াসের জন্য উপরে নর্থ, নিচে সাউথ, উপরে নর্থ নিচে সাউথ, উল্টা বলে ফেলছি ভিডিওর মধ্যে। উপরে নর্থ নিচে সাউথ, আর চারপাশে ইলেকট্রন কী করতেছে? মুভমেন্ট করতেছে। তাহলে জাস্ট এই পেপারে জাস্ট উপরে সাউথ, নিচে নর্থ, উপরে সাউথ, নিচে নর্থ। আর ডিরেকশন কি? সবসময় ইনসাইড, সাউথ থেকে নর্থ, অর্থাৎ সাউথ। ডিরেকশন কি? সাউথ থেকে নর্থ, অর্থাৎ মনে হইতেছে লাস্ট প্রান্তের দিক থেকে কীভাবে আঁকাবা? এই পাশ থেকে বের হয়ে ওই দিক থেকে ঢুকে যাইতেছে, এই পাশ থেকে বের হয়ে ওই দিক থেকে ঢুকে যাইতেছে, তো এটার কি বলা হয়? একটা ম্যাগনেটিক ফিল্ড। সেটা কে সৃষ্টি করলো? লোকাল ডায়াম্যাগনেটিক কারেন্ট। কলম কই রাখলাম? অর্থাৎ এই আমার লোকাল ডায়াম্যাগনেটিক কারেন্ট, সেটা কি করে? একটা জেনারেটস লোকাল ডায়াম্যাগনেটিক কারেন্ট জেনারেট করলো ওইদিকে গ্রামাটিক্যাল ভুল ধরতে যাবে না। জেনারেট করলো একটা ম্যাগনেটিক ফিল্ড। এই যে ম্যাগনেটিক ফিল্ড, কোনটা? এটার নাম কি? এটার নাম হচ্ছে ইনডিউসড, এটাই বলা ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড, অথবা এটাকে আরেকটা নামে ডাকা হয় সেকেন্ডারি ম্যাগনেটিক ফিল্ড। এটাকে ডিনোট করা হয় ভি প্রাইম দিয়ে। যে ম্যাগনেটিক ফিল্ডটা তোমার অপারেট করে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনের উল্টা দিকে। দেখো এক্সটার্নাল ম্যাগনেটিক ডিরেকশন কোন দিকে? এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে এই দিক বরাবর, তাই না? এটা হচ্ছে ভি নটের ডিরেকশন, এই যে এই দিক বরাবর। আর ইনডিউসড ম্যাগনেটিক ডিরেকশন কি? এই সাউথ থেকে নর্থ, উল্টা। দেখো এই যে নর্থ, এই নর্থকে রিপালশন করে, এই সাউথকে রিপালশন করে। এই সাউথ মানে নিউক্লিয়াসের যে ম্যাগনেটিক ফিল্ড, সেটা কী করছিল? এই নর্থ এই সাউথ অ্যাট্রাক্ট করছিল। নিউক্লিয়াসের নর্থ, ম্যাগনেটিক ফিল্ডের সাউথ অ্যাট্রাক্ট, বাট নিউক্লিয়াস ইলেকট্রন কী হচ্ছে? মুভমেন্ট করতেছে, ফলে একটা ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হলো, সেখানে এই পাশে নর্থ, এই পাশে নর্থ, তাহলে নর্থ কি রিপালশন, সাউথ রিপালশন। বুঝতে পারতেছ? তাহলে আমি কী বলবো? এই যে এটা লিখবো, কি লিখবো? operates against external magnetic field। এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের এগেইনস্টে কি করতেছে? অপারেট করতেছে। operates against external magnetic field এর অপোজিটে। এর মানে কি? একটা নিউক্লিয়াস যেই পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড এক্সপিরিয়েন্স করতো যখন তার চারপাশে নিউক্লিয়াস ছিল না, এখন কিন্তু তা করতে পারবে না।
এই নর্থ এই সাউথকে যে পরিমাণ নিউক্লিয়াস সাউথকে যে পরিমাণ অ্যাট্রাক্ট করতে পারছিল, এই সাউথ এই নিউক্লিয়াসের নর্থকে যে পরিমাণ অ্যাট্রাক্ট করতে পারছিল, এখন তা পারবে না। কেন পারবে না? কারণ এই যে ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড, যেটা নিউক্লিয়াসের মুভমেন্টের ফল, ইলেকট্রনের মুভমেন্টের ফলে সৃষ্টি হইলো, সেটাই করবে, বাধা দিবে। বুঝছো? আমি ধরো এই আমার বুকটা হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড, কিসের? নিউক্লিয়াসের। এখানে একজন মানুষ আমার ধাক্কা দিবে, বাট আমার হাত দুটো হচ্ছে ইলেকট্রনের মুভমেন্টের ফলে ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়েছে। যে আমার ধাক্কা দিয়ে যাবে, ধর আমার হাত মুভমেন্ট করলো না, ধাক্কা দিলে যতটুকু ধাক্কা দিবে ততটুকু ধাক্কা ফিল করে আমি কি পড়ে যাবো না? পড়ে যাবো কিন্তু। বাট যখনই আমারে একজন ধাক্কা দিতে আসছে, সাথে সাথে গেলাম আমার হাত ম্যাগনেটিক ফিল্ডের মতো কাজ করা শুরু করলো, তারই গেলাম ধরলাম, সে জায়গায় ধাক্কা দিতে আসছে, আমিও ধাক্কা দিলাম। তাহলে আগে আমি যখন যখন আমি কোনো ধাক্কা দিতাম না, তখন যে আমি ধাক্কাটা ফিল করতাম বা ফোর্সটা ফিল করতাম, এখন কি তা করবো না? এখন আমি কি করতেছি? আমিও তার এগেনস্টই করে ধাক্কা দিতেছি, তার এগেনস্টে। বুঝছো? তাহলে ধাক্কাটা কেমন হবে? সে আমারে যত ধাক্কা দিবে আমি তত ধাক্কা দিব, সে আস্তে ধাক্কা দিবে আমি আস্তে ধাক্কা দিব। তার মানে আগের মতো কিন্তু আমার সে ধাক্কাটা দিতে পারতেছে না। তাই এই নিউক্লিয়াসের ওপর এই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড আগের মতো প্রভাব ফেলতে পারতেছে না। কেন? এই ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড এর কারণে। ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড, এই ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড এটার সাথে তোমার এটা সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। তার মানে কেমন? এই যে ভি নট এর সাথে তোমার ভি প্রাইম ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ডের সাথে ভি নটের সম্পর্কে সমানুপাতিক। তার মানে এই ভি নট যত বেশি হবে, ইলেকট্রন সার্কুলেশন তত বেশি, ইলেকট্রন সার্কুলেশন যত বেশি, ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড তত বেশি। কেন? যে বললাম, তুমি আমার আস্তে ধাক্কা দিবা, আমি আস্তে ধাক্কা দিব, কারণ আমি তোমার ধাক্কাটা করতে হবে। ধরো একটা কি বলবো, সার আমারে গুদা দিতে আসছে, তো সে জোরে আসতেছে, আমি করবো জোরে ওদের ধাক্কা দিব না। তো এইখানে যত এক্সটার্নাল ম্যাগনেটিক প্রয়োগ করবা, এটা সার্কুলেশন এমনভাবে করবে যেটা কী করতে পারে? অপোজ করতে পারে। ফলে এই ম্যাগনেটিক ফিল্ড এই প্রোটনের উপর আগের মতো প্রভাব ফেলতে পারবে না। যদি প্রভাব না ফেলতে পারে, এই প্রোটন কিন্তু আগের মতো আর এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড এক্সপিরিয়েন্স করতেছে না, তার থেকে কম করতেছে, তাহলে লার্মোর ফ্রিকোয়েন্সি কী হয়ে যাবে? কম হয়ে যাবে। লার্মোর ফ্রিকোয়েন্সি ডিপেন্ড করে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের উপর। এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড যত বেশি হবে সেটা তত দ্রুত করবে, এক্সটার্নাল ম্যাগনেটিক যত কম প্রভাব পড়বে সেটা আস্তে আস্তে করবে। যেহেতু কম প্রভাব ফেলতেছে, তার মানে আমার লার্মোর ফ্রিকোয়েন্সি এখন কত হবে? 60 থেকে কমে যাবে, ধরো 50 মেগাহার্টজ এত হইল। তাই আমার এই যে এটা আমি অন্য কালে লিখি, 50 মেগাহার্টজ কমে গেল, ধরো 50 মেগাহার্টজ। কিসের জন্য লিখে দিলাম? ডিউ টু ভি প্রাইম, এই যে ভি প্রাইমের জন্য। তাই আমার রেজোনেন্স ঘটার জন্য আসলে 60 দিলে কাম হবে না, কত দিতে হবে? মিলতে হবে। আর দিতে হবে কত? দিতে হবে 50 মেগাহার্টজ, তাহলে রেজোনেন্স ঘটবে। বুঝছো? অর্থাৎ এই যে তোমার কী করলো, নিউক্লিয়াসের ওপর যে এক্সটার্নাল ম্যাগনেটিক প্রভাব সেটা কী করলো? কমায় দিল, অর্থাৎ শিল্ড করলো। কে? এই যে ইলেকট্রন ডেন্সিটি। বুঝছো? ইলেকট্রন ডেন্সিটি। তো ইলেকট্রন ডেন্সিটি যত বেশি হবে আমাদের এই ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড তত বেশি। আবার ইলেকট্রন ডেন্সিটি আবার হচ্ছে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড যত বেশি হবে, এটা সার্কুলেশন তত বেড়ে যাবে, ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ডও তত হবে। তাহলে এই যে আমি সমানুপাতিক চিহ্ন দিয়ে দিচ্ছি, সমানুপাতিক ভি প্রাইম মানে ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড, এটা ডিপেন্ড করে কার উপর? এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড যত বেশি হবে, ইনডিউসড ম্যাগনেটিক তত বেশি। সমানুপাতিক চিহ্ন উঠা দিলে কি হয়? তাহলে ভি প্রাইম যদি আমি রাখি, সমানুপাতিক চিহ্ন উঠে দিলে একটা কনস্ট্যান্ট আনতে হয়, সিগমা, যেটা বলে শিল্ডিং কনস্ট্যান্ট, আর যে ভি নট, অর্থাৎ শিল্ডিং কনস্ট্যান্ট সেটার উপর ডিপেন্ড করে। শিল্ডিং কনস্ট্যান্ট যদি বেড়ে যায়, তাহলে ভি প্রাইমও কিন্তু বেড়ে যাবে, ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড বেড়ে যাবে। শিল্ডিং কনস্ট্যান্ট এটা কি? এটা তোমরা আছে ওই যে শিল্ডিং ইফেক্ট পড়ছো না? এই শিল্ডিং না, আর একটা ছিল একদম ফার্স্ট ইয়ারে, তাই না? তো শিল্ডিং কনস্ট্যান্ট ভুলে যাও, শিল্ডিং কনস্ট্যান্ট যাতে মনে রাখো, যেটা হচ্ছে ইলেকট্রন ডেন্সিটির সাথে রিলেটেড। ইলেকট্রন ডেন্সিটি যত বেশি হবে, শিল্ডিং কনস্ট্যান্ট তত বেশি। তাহলে এটা লিখে দিই, এটা কি? এটা হচ্ছে শিল্ডিং কনস্ট্যান্ট। শিল্ডিং কনস্ট্যান্ট কার সাথে রিলেটেড? ইলেকট্রন ডেন্সিটির সাথে সমানুপাতিক। ইলেকট্রন ডেন্সিটি যত বেশি, শিল্ডিং কনস্ট্যান্ট তত বেশি। তাহলে ইলেকট্রন ডেন্সিটি বেশি হইলে ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড কিন্তু বেশি হবে। তার মানে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড প্রভাবটা ওরকম ফেলতে পারবে না, আরও কম প্রভাব ফেলবে। বুঝছো? তাহলে ইলেকট্রন ডেন্সিটি করতেছে এই প্রোটনটারে আমার শিল্ড করে রাখতেছে কার থেকে? অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের থেকে। অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড প্রভাব ফেলতে পারতেছে না প্রোটনের ওপর। ইলেকট্রন ডেন্সিটি যত বেশি, সার্কুলেশন তত বেশি, বাধা তত বেশি। বুঝছো? এই আর ভি নটটা কি?
অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড, এতটুকু বুঝতে পারছো। তার মানে এখন কী হলো তাহলে কেমিক্যাল শিফট। আগে তোমার পাওয়ার কথা ছিল ফ্রি নিউক্লিয়াস কোথায় 60-এ, কারণ তখন 60 মেগাহার্টজের লার্ন ফ্রিকোয়েন্সি ছিল, 1.41 টেসলায় প্রভাব ফেলতো কোনো ইলেকট্রন না থাকলে, তাই লার্ন ফ্রিকোয়েন্সি 60 হইতো, রেজোন্যান্স হইতো 60-এ। বাট ইলেকট্রন থাকার কারণে ইলেকট্রন মুভমেন্ট করা শুরু করলো, যত ইলেকট্রন তত বেশি মুভমেন্ট, তত ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড, যত ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড তত বেশি বাধা এগেনস্টে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের উপর। তাই অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড এই প্রোটনের উপর খুব একটা প্রভাব ফেলতে পারতেছে না, তাই লার্ন ফ্রিকোয়েন্সি কমে যাবে কত 60 থেকে ধরো 50। তাই আমার রেজোন্যান্স থেকে কোথায় পাবো 50 হার্টজে, অর্থাৎ আমার শিফটটা কোথায় হবে লো ফ্রিকোয়েন্সিতে, তাই বলে লো কেমিক্যাল শিফট। লো কেমিক্যাল শিফট তাহলে শিল্ডিং ইফেক্টের ফলে যে শিল্ডটা তুমি শিফটটা পাইতেছো কেমিক্যাল শিফটটা, সেটা কি লো কেমিক্যাল শিফট। এতটুকু আসো বুঝতে পারছো। এরপর আসো এতটুকু তুমি বুঝলা শিল্ডিং ইফেক্ট কি ডিশিল্ডিং তার উল্টা। তাহলে ইলেকট্রন ডেন্সিটি না থাকলে এই প্রোটনকে শিল্ড করার মতো তো কেউ নাই, তখন এই অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড এই প্রোটনের উপর একটা ভালো রকমের প্রভাব ফেলতে পারবে। তাই প্রভাব ফেলতে পারলে আমার লার্ন ফ্রিকোয়েন্সি বেশি হবে। লার্ন ফ্রিকোয়েন্সি বেশি মানে কি রেডিও ফ্রিকোয়েন্সি বেশি লাগবে রেজোন্যান্স ঘটার জন্য। তাই আমার কি কেমিক্যাল শিফটটাও কি হাই কেমিক্যাল শিফট। এ হচ্ছে ডিশিল্ডিং ইফেক্ট। এতটুকু বুঝতে পারছো, লিখতে পারবা। বাট আরও কিছু বর্ণনা করবো, খেয়াল করো কী কী লিখি। তাহলে কেমনি লিখবা দেখো, কেমনি লিখবা দেখো। তাহলে আমি বলতে পারি এই যে প্রোটনটা, এই প্রোটনটা খেয়াল করো, এক্সপেরিয়েন্স সেটা কি, সেটাই ভাবে না রাখি। এই প্রোটনটা কি তোমার যে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই ম্যাগনেটিক ফিল্ড V0, সেই V0টি কি এক্সপিরিয়েন্স করছে? প্রশ্ন হইল না, V0টা এক্সপিরিয়েন্স করে নাই। কেন? ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ডের ফলে। তাহলে আসলে এক্সপিরিয়েন্স করে কতটুক? দেখো এক্সপিরিয়েন্স করে কতটুক এটা আমরা লিখবো। তাহলে এক্সপিরিয়েন্স করে সেটা কীভাবে লিখবো? কালো মার্কারটুকু এই যে, তাহলে এটা ভিন্নভাবে লিখবো। দেখো আমরা দিছিলাম V0টা দিছিলাম, বাট V0টা তো এক্সপিরিয়েন্স করতেছে না এই ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ডের ফলে। ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ডটা কী করে কমাই দেয়, এগেনস্টে কাজ করে, অর্থাৎ এখান থেকে কমে যাবে। কতটুকু কমে যাবে? ওই যতটুকু তোমার ইনডিউসড ম্যাগনেটিক রেজিস্ট হইল, এটা আমাদের কি এক্সপিরিয়েন্স করে নিউক্লিয়াস। সেটা আমরা কীভাবে নোট করি? বি লিখি ইফেক্টিভ, EFF ইফেক্টিভ, অর্থাৎ এই পরিমাণ নিউক্লিয়াস এক্সপিরিয়েন্স করে। ভি প্রাইম সমান আমরা কী জানি? ভি প্রাইম সমান আমরা জানি সিগমা V0। তাহলে আমি লিখতেই পারি V0 তো রাখলাম, তাহলে ভি প্রাইম সমান কী লিখতে পারি? ভি প্রাইম সমান লিখতে পারি আমি কী বলে এটারে সিগমা V0। আচ্ছা এটার আমি বক্স করে দিই। এটা মানে কি আমাদের ভি প্রাইম। আচ্ছা বলো সিগমা মানে কি? শিল্ডিং কনস্ট্যান্ট বুঝি না, ধরে নিই আমরা ইলেকট্রন ডেন্সিটি। সিগমা মানে কি? ইলেকট্রন ডেন্সিটি। আচ্ছা আর ভি প্রাইম মানে কি? অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা যদি ইলেকট্রন ডেন্সিটি বেশি হয়, এটাকে লিখে দিই, এটা মানে হচ্ছে আমার বি ইফেক্টিভ। আচ্ছা যদি আমার ইলেকট্রন ডেন্সিটি বেশি হয়, তার মানে এই যে সিগমাটা বেশি, ধরো 2 এর সাথে 2 গুণ দিলে 4 হয়। এই সিগমা ধরো 2, V0 ধরো 2, 2 কত 4, এখন 2 এর জায়গায় এখানে ধরো 3 হয়ে গেছে সিগমা, তাহলে কত হবে 3, আর এটা ছিল কি 2, 3 দুগুণে 4 বেড়ে গেল, অর্থাৎ ওভারঅল এটা কিন্তু বেড়ে যেতেছে। তাহলে কীভাবে লিখতেছি? ইলেকট্রন ডেন্সিটি যদি বেড়ে যায়, এভাবে লিখি 1 নাম্বার মানে ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যায় 1 নাম্বার, এটা যদি বেড়ে যায় তাহলে কোনটা বেরবে? এটা বেড়ে যাবে, 2 দিলাম। তারপর প্রভাব ফেলবে কি? V0 থেকে এটা যত বড়, তাহলে বড় জিনিস বাদ যেতেছে, তাহলে বি ইফেক্টের কি আর কমে যাবে না? তো 3 নাম্বার ইফেক্টটা কি? মানে কাহিনিটা আমি সিরিয়াল দিলাম যে কিসের সাথে কি কানেক্ট, 1 2 3 এভাবে কানেক্ট করে দিলাম। অর্থাৎ ইলেকট্রনিক্স বেড়ে গেলে এই টোটালটা বেড়ে যাবে, মানে V0টা বেড়ে যাবে। এটাও বলছিলাম ইলেকট্রনিক্স বেড়ে গেলে ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড বেশি হবে। ইনডিউসড ম্যাগনেটিক বেশি হলো তাহলে কি ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড বেশি হইলে এটা আমার কি করতে এগেনস্টে কাজ করতেছে না ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড, তাহলে V0টা এর উপর প্রভাব ফেলতে পারতেছে না, তাহলে প্রোটনের উপর প্রভাব ফেলতে পারছে না। প্রোটন কি করবে? কম পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড এক্সপিরিয়েন্স করবে। তাই আমরা কি বললাম? এটা কম। অন্য কথায় যদি অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড বেশি হয়, এটা এক দিলাম, অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড যত বেশি হবে সার্কুলেশন বেড়ে যাবে, ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড বেশি হয়ে যাবে,
তাই এটা কি করবে, কম এক্সপিরিয়েন্স করবে। অর্থাৎ এটাও 1 2 3। অর্থাৎ এটা মানে কি, এই যে এক্সপিরিয়েন্স কম করলো মানে কি, প্রোটন বা নিউক্লিয়াস ম্যাগনেটিক ফিল্ড, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড কম পরিমাণ এক্সপিরিয়েন্স করলো, মানে তার উপর কম প্রভাব ফেললো। অর্থাৎ প্রোটনটা শিল্ডেড, তাই বলবো শিল্ডিং অফ প্রোটন অকার। নোট করে দিলাম। এটা মানে কি, শিল্ডিং অফ প্রোটন অকার, শিল্ডিং অফ প্রোটন অকার। এখন আসো দুইটা মেথড পড়বো, রেজোনেন্স ঘটাবো। শিল্ডিং অফ প্রোটন অকার হইলে রেজোনেন্স মানে যে প্রোটনটা কি করতেছে, কম পরিমাণ আমাদের এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড এক্সপিরিয়েন্স করতেছে, তার উপর কম ম্যাগনেটিক ফিল্ড এক্সপিরিয়েন্স হইতেছে, প্রভাব কম পড়তেছে, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের প্রভাব কম পড়তেছে, অর্থাৎ শিল্ডিং অফ প্রোটন অকার হইতেছে। এখন রেজোনেন্স কেমনে ঘটবে, আমরা আগে দুইটা মেথড পড়ছি, ফ্রিকোয়েন্সি শিফট, ফিল্ড শিফট, সেই দুইটা মেথডটা এখন আমরা ব্যাক করবো। দেখো 1 নম্বর আমরা আলোচনা করবো ফ্রিকোয়েন্সি শিফট। 1 নম্বর ফ্রিকোয়েন্সি শিফট। ফ্রিকোয়েন্সি সুইপ, ফ্রিকোয়েন্সি সুইপে কী হয়, ফ্রিকোয়েন্সি সুইপে আমাদের ম্যাগনেটিক ফিল্ড, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটা কনস্ট্যান্ট, বাট যে রেডিও ফ্রিকোয়েন্সিটা তুমি ফেলবা সেটা কন্টিনিউয়াসলি মানে কম থেকে আস্তে আস্তে বাড়তে থাকবে, বুঝছো, মানে চেঞ্জেবল। তাহলে ধরো আমরা আরেকটা ব্যাপার জানি, সেটা হচ্ছে আমাদের লার্মোর ফ্রিকোয়েন্সি সেটা কার সাথে সমানুপাতিক, ভি নটের সাথে সমানুপাতিক। ভি নট যত বেশি লার্মোর ফ্রিকোয়েন্সি তত বেশি। যদি ভি নট আমরা যদি ভিনটটা এটা আরেকটু ভাবে লিখি, ভিনট বললাম, সরি আবার ভিনট বলতেছি, এটা হচ্ছে নিউ, তাই না, ওইটা তো ভিনটই, এটা হচ্ছে নিউ লার্ম ফ্রিকোয়েন্সি। ধরো ফ্রিকোয়েন্সি শিফট মানে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড কনস্ট্যান্ট, বাট ফ্রিকোয়েন্সিটা কীভাবে চেঞ্জ হবে, মানে যেটা রেডিয়েশন ফ্রিকোয়েন্সি। তাহলে ধরো এটা আমরা ফেললাম 1.4 অন টেসলা, এটা ফিক্সড। 1.4 অন টেসলা এটা কি ফিক্সড, মানে এটা চেঞ্জ করবো না। 1.4 অন টেসলা হইলে লার্মোর ফ্রিকোয়েন্সি কত হয়, 60 মেগাহার্টজ, তাই না, এটা কত হয় 60 মেগাহার্টজ। আচ্ছা এটা কি সম্পর্ক কেমনি বের করে, আগে পর্বে আলোচনা করছি। এইটা 1.4 অন টেসলা হইলে লার্মোর ফ্রিকোয়েন্সি 60 মেগাহার্টজ হবে যদি প্রোটনটা ফ্রি নিউক্লিয়াস হয় বা ফ্রি প্রোটন হয়। তাহলে লিখে রাখো, ফ্রি প্রোটনের ক্ষেত্রে প্রযোজ্য, ফ্রি প্রোটন বা নিউক্লিয়াস লিখে দিলাম, যে নিউক্লিয়াস চারপাশে ইলেকট্রন নাই, বুঝছো, বাট এটা তো ইলেকট্রন আসছে। তাই তুমি ধরো আমরা ভি নট প্রয়োগ করলাম, 1.4 অন টেসলা প্রয়োগ করলাম নিউক্লিয়াসের মধ্যে, আমি চিহ্নদের বোঝালাম কি প্রয়োগ করছি, 1.4 অন টেসলা প্রয়োগ করছি, বাট 1.4 অন টেসলায় নিউক্লিয়াস এখন এক্সপিরিয়েন্স করবে না, কারণ সেখানে কি করে, একটা বাধা কাজ করে, সেখানে একটা বাধার সৃষ্টি হয়, এটা দ্বারা আমি বুঝলাম বাধা, নোট করে দিতেছি বাধা, এটা জাস্ট নোটের জন্য, এটা কিন্তু একদমই না। বাধা, কে বাধা হিসেবে কাজ করবে, কারণ এর এগেইনস্টে তোমার কাজ করবে হচ্ছে ভি প্রাইম, ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড। তাহলে 1.4 অন টেসলা তুমি ফেলতে যাচ্ছে নিউক্লিয়াসে, বাট তার উল্টা দিকে কাজ করবে ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড। তাই 1.4 অন টেসলায় কিন্তু নিউক্লিয়াস এক্সপিরিয়েন্স করবে না। অর্থাৎ নিউক্লিয়াস ভি ইফেক্টিভ, সেটা ভি ইফেক্টিভ মানে কি, নিউক্লিয়াস আসলে কতটুকু এক্সপিরিয়েন্স করতেছে, প্রোটন আসলে কতটুকু এক্সপিরিয়েন্স করতেছে। প্রোটন কি 1.4 অন টেসলা এক্সপিরিয়েন্স করবে, 1.4 অন টেসলা এক্সপিরিয়েন্স করবে না, তার থেকে কী করবে, কম এক্সপিরিয়েন্স করবে। তাহলে নিউক্লিয়াস এক্সপিরিয়েন্স করতেছে 1.4 অন টেসলা, 1.4 অন টেসলা এক্সপিরিয়েন্স করলে 60 মেগাহার্টজ হইতো লার্ম ফ্রিকোয়েন্সি, বাট 1.4 অন টেসলাতে কম এক্সপিরিয়েন্স করতেছে, তাহলে লার্ম ফ্রিকোয়েন্সি 60 থেকে কম হবে না। তাহলে আমি বলতে পারি বি ইফেক্টিভ মানে যতটুকু এক্সপিরিয়েন্স করে এটা আসলে অ্যাকচুয়াল, এটার সাথে আসলে লার্ম ফ্রিকোয়েন্সি সম্পর্ক সমানুপাতিক। তাহলে লার্ম ফ্রিকোয়েন্সির সাথে সম্পর্ক সমানুপাতিক। তাহলে নিউ এল লার্ম ফ্রিকোয়েন্সি সেটা কত হবে, 60 মেগাহার্টজ থেকে কম হবে, 60 মেগাহার্টজ থেকে কম হবে। ধরে নিলাম, আমরা ধরে নিছি সেটা হচ্ছে 50 মেগাহার্টজ, এর মানে 50 মেগাহার্টজ হইব ধরে নিচ্ছি। তার মানে আমার অপারেটিং ফ্রিকোয়েন্সি মানে রেডিয়েশন লেভেল দেবে কত, 50। তার মানে রেজোনেন্স ঘটানোর জন্য আমার অপারেটিং ফ্রিকোয়েন্সি, রেডিও ফ্রিকোয়েন্সি অপারেটিং, এটার কি বলা হয়, অপারেটিং ফ্রিকোয়েন্সি, অপারেটিং
অপারেটিং ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সিতে রেজোনেন্সটা ঘটে সেটা কত হতে হবে? সেটা হতে হবে 50 মেগাহার্টজ। কেন? ওই যে লার্ভাল ফ্রিকোয়েন্সি সমান হইতে হইব। দেখো এমনি রেজোনেন্স একটা ফ্রি নিউক্লিয়াস কখন হইতো? লার্ভাল ফ্রিকোয়েন্সি তখন 60, 1.4 টেসলা দিবে, তাহলে রেডিও ফ্রিকোয়েন্সি অথবা অপারেটিং ফ্রিকোয়েন্সি কত হইতো? তো 60। কিন্তু এখন এই ইলেকট্রন থাকার কারণে, ইলেকট্রন শিল্ডের কারণে আমাদের এখন রেজোনেন্স হতে কত দেয়? 50 মেগাহার্টজ। তাহলে কেমিক্যাল শিফটটা কি হইতেছে? লো কেমিক্যাল শিফট। তাহলে এখানে লিখে রাখো, আমরা যে শিফটটা পাবো সেই শিফটের নাম কি? লো কেমিক্যাল শিফট। আচ্ছা, এতটুকু বুঝছি। কিন্তু কথা হইল লো কেমিক্যাল শিফটরেই কেন আপ ফিল্ড বা হাই ফিল্ড বলা হতো? এটা তোমার টিচার কখনো বলতো না, ব্যাখ্যাটা দিত না, আমি তোমার ব্যাখ্যাটা দিব। লো কেমিক্যাল শিফট সেটার নাম কেন হাই ফিল্ড? দেখো ফ্রিকোয়েন্সি সুইপের ক্ষেত্রে এটার নাম হচ্ছে লো কেমিক্যাল শিফট। ফ্রিকোয়েন্সি সুইপ মেথডে যে রেজোনেন্স সেটার নাম কি? লো কেমিক্যাল শিফট। এটা তুমি আরেকটা ওয়েতে রেজোনেন্স ঘটাতে পারো না, সেটা কি? সেটা হচ্ছে 2 নম্বর ওয়ে, ফিল্ড সুইপ। আমরা আলোচনা করছি ফিল্ড সুইপ। ফিল্ড সুইপটা কি ভাই? ফিল্ড সুইপটা আমরা বলছি ফিল্ড সুইপ হচ্ছে যেখানে রেডিও ফ্রিকোয়েন্সিটা কনস্ট্যান্ট ফিক্সড। যেখানে আমরা ফিল্ডটা কি রাখছিলাম 1.4 টেসলা প্রয়োগ করেছিলাম, এর বেশিও না এর কমও না। এখন ফিল্ড সুইপ কি? কনস্ট্যান্ট, মানে আমাদের যে রেডিও ফ্রিকোয়েন্সি, এটা লিখে দিই অপারেটিং ফ্রিকোয়েন্সি, রেডিও ফ্রিকোয়েন্সি সেটা ফিক্সড। সেটা কি? ফিক্সড, কনস্ট্যান্ট, ফিক্সড। ধরে নাও ফিক্সড মানে কি? এখানে আমি যে রেডিও ফ্রিকোয়েন্সিটা এনএমআর মেশিনে সেট আপ করা থাকে, মানে এই রেডিও ওয়েভলেন্থের আলো এমন মানে একটা আছে স্পেকট্রোমিটারে একটা যন্ত্র আছে, সে কী করে কন্টিনিউয়াসলি এই রেডিয়েশনটা তৈরি করতে পারে এবং সেটা ফিক্সড করে দিছে। ধরো সেটা ফিক্সড করে দিলে কত? সে ধরে নাও, সে মানে কি? ধরে নিলাম সে 60 মেগাহার্টজ ধরে নিছি। মানে এখান থেকে কন্টিনিউয়াসলি যে আলোটা পড়তেছে, এই যে এটা ধরো 60 মেগাহার্টজ, এটা কী করে দিলাম? এর উপরে লিখে দিলাম, কালো কালো দেখছি, এর উপরে লিখে দিলাম ধরো 60 মেগাহার্টজ। এটা আমি কী করলাম? ফিক্সড করে দিলাম যে 60 মেগাহার্টজই পড়বে। কার উপরে? যেটার উপর পারপেন্ডিকুলার হয়, বাট আমি একটু পারপেন্ডিকুলার মানে এরকমই হবে, পারপেন্ডিকুলার এই নিউক্লিয়াসের উপর পড়তেছে 60 মেগাহার্টজ, কন্টিনিউয়াসলি 60 মেগাহার্টজ। এর বেশিও না এর কমও না, আমার রেজোনেন্স ঘটাতে হবে। রেজোনেন্স ঘটে কখন? যখন রেডিও ফ্রিকোয়েন্সি আর লার্ভাল ফ্রিকোয়েন্সি সমান হয়ে যায়। তার মানে এখন এই লার্ভাল ফ্রিকোয়েন্সি কত হতে হবে? 60 হতে হবে। তা 60 কীভাবে করবা? দেখো ফিল্ডটা চেঞ্জ হয়। ফিল্ড মানে আমরা ধরো এই যে ভি নট, ভালো করে খেয়াল করবা, এই যে ভি নট সেটা আমি কী করলাম? প্রয়োগ করলাম, একটু বাড়াইলাম। চিহ্নটা দেখো, ভালো করে খেয়াল করবা। কিন্তু ফিল্ড সুইপ মানে ফিল্ডটা চেঞ্জ হবে। প্রথমে একটু বাড়াইলাম, ধরো 0 থেকে শুরু করছি, বাড়াইলাম, ওকে, ধরো 1 হয়েছে বা 0.5 হয়েছে, 0.5 পর্যন্ত দিলাম, 0 পয়েন্ট সামথিং 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 করে আমি ধরো 0.5 পর্যন্ত আসছি। তারপর আবার বাড়িতে তারপর আমি বাড়াইলাম কত? ধরো বাড়াইলাম আমি 1.41 টেসলা পর্যন্ত চাইলাম, 1.41 টেসলা পর্যন্ত। কোন পর্যন্ত? 1.41 টেসলা পর্যন্ত আমি বাড়াইছি একদম 0 থেকে। ভি নটের সাথে আমার লার্ভাল ফ্রিকোয়েন্সি সমানুপাতিক, তাহলে আমাদের লার্ভাল ফ্রিকোয়েন্সি সেটাও কি বাড়বে? এতটুকু বাড়াইছো, লার্ভাল ফ্রিকোয়েন্সি এতটুকু বাড়বে, চিহ্নটা দেখো। তারপরে আরও বাড়াইলা, লার্ভাল ফ্রিকোয়েন্সি আরও বাড়বে। বলছিলাম যদি 1.4 টেসলা হয়, ফ্রি নিউক্লিয়াসের জন্য কত হবে? লার্ভাল ফ্রিকোয়েন্সি 60 মেগাহার্টজ। বাট আসলে কি তাই হবে? এটা লিখে তারপর কী করবা? ক্রস দিবা, যাতে মনে থাকে যে আসলে তাই হবে না, এটা ঘটতো ফ্রি নিউক্লিয়াসের জন্য। এখন তা ঘটবে না। কেন? যখনই তুমি 1.41 টেসলা প্রয়োগ করছো, 1.41 টেসলা তার খাটবে না, এখানে বাধা হিসেবে কাজ করবে। বাধা কি? যখন তুমি ভিনট দিছো, সাথে সাথে আমাদের যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে, ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড, সেটা কী করবে? তার এগেনস্টে কাজ করা শুরু করবে। যে একটু বাড়াইলা, সাথে সাথে পুরোপুরি তার সমান সমান করতে পারবে না। সমান সমান করলে তো এটা তো ঘুরবেই না, লার্ভাল ফ্রিকোয়েন্সি শূন্য, বুঝছ? বাড়াইছো, এটা তার এগেনস্টে কাজ করলো, আবার বাড়াইছো, আবার সে এগেনস্টে কাজ করা শুরু করতেছে। তার মানে 1.4 টেসলা তুমি প্রপ ফেলতে চাইছিলা নিউক্লিয়াসে, বাট পড়বে না, ফেলবে না, কারণ ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড এগেনস্টে কাজ করতেছে। তাহলে এগেনস্টে যদি কাজ করে, তার মধ্যে ভি ইফেক্টিভ মানে নিউক্লিয়াস আসলে কতটুকু এক্সপিরিয়েন্স করে। তুমি ধরো এটা দাগ দেবো যেতে একটা সীমা এই পরিমাণ, বাট নিউক্লিয়াস কতটুকু বাড়বে?
নিউক্লিয়াস এক্সপেরিয়েন্স কি তা করবে? নিউক্লিয়াস করবে ধরো এতটুক, অল্প, এই চিহ্ন দ্বারা বুঝে দিই মান একটা ভ্যালু। আরও তুমি বাড়াইছো হিউজ, নিউক্লিয়াস এক্সপেরিয়েন্স করবে অল্প। তাহলে তুমি যখন 1.41 টেসলা প্রয়োগ করছো, নিউক্লিয়াস কি 1.41 টেসলা এক্সপেরিয়েন্স করলো না, তার থেকে কম। তাহলে আমি এখানে চিহ্ন দিয়ে রাখলাম 1.41 টেসলার কম সে এক্সপিরিয়েন্স করছে, কতটুকু আমরা জানি না। তাহলে 1.41 টেসলা থেকে যদি কম হয় তাহলে লার্মোর ফ্রিকোয়েন্সি ভিএল সেটাও কি অল্প অল্প বাড়বে, যেরকম বাড়ার কথা সেরকম বাড়বে না। তাহলে 1.41 টেসলা যদি কম হয়, ধরো কথার কথা কেটে ধরো 50 মেগাহার্টজ পর্যন্ত হয়েছে, 50 মেগাহার্টজ, রেজোনেন্সি ঘটবে? ঘটবে না, কারণ আমাদের রেডিও ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট করে রাখছি, ফিক্সড করে রাখছি 60 মেগাহার্টজ। যেই মাত্র লার্ম ফ্রিকোয়েন্সি 60 হবে তখনই রেজোনেন্স ঘটবে। তাহলে 1.41 টেসলা প্রয়োগ করলে আমার লার্মোর ফ্রিকোয়েন্সি হইতেছে 50। কেন? ওই যে ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড বাধা দিতেছে, তাই এক্সপিরিয়েন্স করতেছে কম। তাহলে আমার কী করতে হবে? 1.4 টেসলা প্রয়োগ করতে হবে না, আরেকটু বাড়াইতে হবে। ধরো আমি কী করলাম, বাড়াইতেছি আরেকটু বাড়াইলাম। এই আরেকটু বাড়ানোর ফলে যেই বাড়াইছ সাথে সাথে কী করবে? ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড আবার কাজ করা শুরু করবে, কাজ করতেছে, বাড়াইতেছে এগেনস্টে কাজ করতেছে। বাট যত বাড়াইছ ততটুকু তার এক্সপেরিয়েন্স করবে না। হ্যাঁ, যতটুকু করুক, এই বাড়ানোর ফলে আমাদের এটা আবার কী করলো, মানে নিউক্লিয়াস আবার একটু এক্সপিরিয়েন্স করলো। এই এক্সপিরিয়েন্সে বললে লার্ম ফ্রিকোয়েন্সি গিয়ে যাবে, বেড়ে ধরো 60 মেগাহার্টজ হয়ে গেছে। আর তখন কি যে 60 মেগাহার্টজ মিলে গেছে, রেজোনেন্স ঘটবে। তাহলে দেখো একটা ফ্রি নিউক্লিয়াস এটা 60 করে রাখছিলা, 1.4 টেসলা দিলেই তোমার লার্ম ফ্রিকোয়েন্সি 60 যেত, রেজোনেন্স ঘটে যেত। বাট এটা তো ফ্রি নিউক্লিয়াস না, ফ্রি প্রোটন না, এটা ইলেকট্রন ডেন্সিটি তার চারপাশে সারাউন্ড করে রাখছে, ফলে নিউক্লিয়াস কম এক্সপেরিয়েন্স করতেছে। তাই আমার 1.4 টেসলাতে ফ্রি নিউক্লিয়াস যেটা রেজোনেন্স হইতো, এখন 1.41 টেসলাতে রেজোনেন্স যেতেছে না, তার থেকে বেশি 1.4 টেসলা থেকে বেশিতে রেজোনেন্স করতেছে। অর্থাৎ 1.41 টেসলা থেকে বেশি ম্যাগনেটিক ফিল্ড প্রয়োগ করলে আমাদের রেজোনেন্স হয়। তাই এটাকে বলা হয় আপ ফিল্ড। যে পিকটা আবার সেটা কি বলা হয়? আপ ফিল্ড বা হাই ফিল্ড শিফট। বুঝছো? রেজোনেন্স দুইভাবে ঘটানো যায়, বুঝো? আমরা একটা ধারণা রাখি রেডিও ফ্রিকোয়েন্সি জাস্ট প্রয়োগ করলে রেজোনেন্স এগুলো না, দুইভাবে, একটা ফ্রিকোয়েন্সি শিফট, একটা ফিল্ড শিফট। ফ্রিকোয়েন্সি শিফট কি? তুমি ম্যাগনেটিক ফিল্ড কনস্ট্যান্ট করে দিলা 1.4 টেসলা, এরপর তুমি কী করবা? প্রয়োগ করতেছো, যেই মাত্র 1.4 টেসলা কত বলছি? 50 মেগাহার্টজ। যেই মাত্র তোমার 0 থেকে শুরু করতে 50 মেগাহার্টজ হয়ে যাবে, রেজোনেন্স ঘটে যাবে। আরেকটা কি, আমরা কি করে দিলাম? রেডিও ফ্রিকোয়েন্সি ফিক্সড করে দিলাম, কত? 60 মেগাহার্টজ। এখন আমি বাড়াইতেছি ম্যাগনেটিক ফিল্ড, বাড়াইতেছি 1.4 টেসলা হলো, 1.4 টেসলাতে ম্যাগনেটিক ফিল্ড কত? লার্ম ফ্রিকোয়েন্সি কত? 50 মেগাহার্টজ, রেজোনেন্স করবে না। আর একটু বাড়াইলেই আমার 60 মেগাহার্টজ হয়ে গেল, মিলে গেল, তাপ করে রেজোনেন্স। তাহলে দুইভাবে রেজোনেন্স করা যায়, একটা ম্যাগনেটিক ফিল্ড বাড়াইয়া আর একটা রেডিও ফ্রিকোয়েন্সি বাড়াইয়া আস্তে আস্তে। বুঝছো? তাহলে ফ্রিকোয়েন্সি সেভে এই মেথডের নাম লো কেমিক্যাল শিফট হইলো। কিসের জন্য? এই যে ইলেকট্রন ডেন্সিটি শিল্ডেটের কারণে। আর ফিল্ড সেভে ইলেকট্রন ডেন্সিটি শিল্ডেটের কারণে কি শিফট হলো? আপ ফিল্ড। তাহলে যাহাই লো কেমিক্যাল শিফট তাহাই আপ ফিল্ড শিফট বা হাই ফিল্ড শিফট। আশা করি তুমি বুঝতে পারছো। এটা আমি লাস্ট একটু ডায়াগ্রামের মাঝে বোঝাবো। ডায়াগ্রাম দেখো, লাস্ট খেয়াল করো। আমরা জানি দুইভাবে রেজোনেন্স ঘটানো হয়। আর গ্রাফটা কীভাবে থাকে দেখো তো, গ্রাফটা আলাদা আলাদা করে বোঝাই। লাস্ট মুহূর্তে আমরা এসে পড়ছি, আর একটু যাই। আচ্ছা, আমরা জানি গ্রাফ দুইভাবে রিপ্রেজেন্ট করা যায়। আমি এভাবে বুঝছি, বাম থেকে ডানে যাবা, বাড়বে। কি বাড়বে? যদি আমরা ম্যাগনেটিক ফিল্ড নেই, এক হিসাব ম্যাগনেটিক ফিল্ডের হিসাব, অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড। বাম থেকে ডানে যেতেছ, অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড বাড়তেছে। এটা হচ্ছে একই গ্রাফ, পিক পাও না? মানে যে গ্রাফ পিক পাও না এনএমআরএ, তো এটা দুই হিসাব। তুমি যদি বাম থেকে হিসাব করো তাহলে বলবা কি ম্যাগনেটিক ফিল্ড বাড়তেছে, এখান থেকে বাড়তেছে। শুরু হয়েছে এই পাশ থেকে, শুরু হয়েছে এই পাশ থেকে শুরু হয়েছে ম্যাগনেটিক ফিল্ড, তাহলে 0 1 2 3 4 বাড়তেছে। আর যদি বলে এই পাশ থেকে শুরু হয়েছে মানে কি, তাহলে এই দিক থেকে বাড়তেছে। কি বাড়তেছে? ওটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি। বুঝতে পারছো? তাহলে এই পাশ থেকে 0 1 2 3 4 5 6 কোনটা রেডিও ফ্রিকোয়েন্সি? আশা করি বুঝতে পারছো। তাহলে একই গ্রাফ দুইভাবে করা যায়, প্রকাশ করা যায়। আমি এইভাবে বুঝছি আর কি। দেখো,
সোজা হয় কি? আচ্ছা দেখো, আসলে রেডিও ফ্রিকোয়েন্সি তো না, সেটা হচ্ছে কেমিক্যাল শিফট। যে কেমিক্যাল শিফট থাকে 0 1 2 3 4, বাট কেমিক্যাল শিফট আমরা পড়ি নাই, তো আমরা সহজভাবে পড়তেছি। রেডিও ফ্রিকোয়েন্সি, রেডিও ফ্রিকোয়েন্সি ধরো, ধরো এখানে একটা মান নিলাম। ধরো এইখানে তোমার ম্যাগনেটিক ফিল্ড রেজিস্ট্যান্স 1.41 টেসলা, 1.41, একটু এদিকে দিই, এর পাশে না রেখে এইখানে দিলাম, এই দিক থেকে শুরু হয়েছে, ধরো এইখানে দিলাম। ধরো এখানে 1.41 টেসলা। তো 1.41 টেসলা ফ্রি নিউক্লিয়াসের ক্ষেত্রে দেখো, 1.41 টেসলা ফ্রি নিউক্লিয়াস ক্ষেত্রে লার্ভার ফ্রিকোয়েন্সি কত হয়? 60 মেগাহার্টজ, মুখস্থ আমাদের। তাহলে ধরে নাও 1.4 টেসলা, সেখানে কত লার্ভার ফ্রিকোয়েন্সি? ভিএল 60 মেগাহার্টজ, তাই না? তাই আমার রেডিও ফ্রিকোয়েন্সি কত লাগবে? এই পাশ থেকে ধরো শুরু হয়েছে 0 1 2 3 4 5 6, ধরো এইখানে ধরো সে 60 মেগাহার্টজ, বুঝছো? তো রেডিও ফ্রিকোয়েন্সি হিসাব করো, তাহলে এখানে তুমি কী পাবা? একটা পিক পাবা। আমি ডটের দ্বারা বুঝলাম, পিক পাইলা। আর যে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড হিসাব করো, তাহলে এখানে কী পাইলা? পিক পাইলা। সোজা হয়েছে কি? আচ্ছা, আচ্ছা বুঝলে হইলো, বুঝো তো? আচ্ছা, তাহলে এটা আমার কি ফ্রি নিউক্লিয়াস কেসে, ফ্রি প্রোটন বা নিউক্লিয়াসের ক্ষেত্রে এরকম অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডে 1.41 টেসলা তুমি পিক পাবা, আর রেডিও ফ্রিকোয়েন্সি হিসাব নিকাশে 60 মেগাহার্টজে তুমি একটা পিক পাবা। ওকে, কারণ কি 1.4 টেসলাতে আমাদের লার্ন ফ্রিকোয়েন্সি কত? 60 মেগাহার্টজ, তাই আমাদের রেজোন্যান্স কোথায় ঘটবে? 60 মেগাহার্টজে। এটা কোন ক্ষেত্রে? ফ্রি নিউক্লিয়াস। আমি এখানে লিখে দিলাম ফ্রি নিউক্লিয়াস বা ফ্রি প্রোটনের ক্ষেত্রে। বাট আমাদের প্রোটন তো আর ফ্রি না, তার চারপাশে কি থাকে? ইলেকট্রন থাকে। তো যখনই তোমার ইলেকট্রন থাকবে, তাহলে 1.41 টেসলা যখন প্রয়োগ করবে, আমরা ফ্রিকোয়েন্সি শিপ আগে বুঝবো গ্রাফ অনুযায়ী। যখন তুমি 1.41 টেসলা প্রয়োগ করলা, খেয়াল করো, যখনই তুমি 1.41 টেসলা প্রয়োগ করলা, 1.41 টেসলা প্রয়োগ করলা, তখন তোমার লার্ন ফ্রিকোয়েন্সি কত বলো তো? লার্ন ফ্রিকোয়েন্সি কত? 50, মানে 60 কিন্তু না, কম হবে। কেন কম হবে? তো আমরা মানে পড়ে আসলাম, ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড অপোজিটে কাজ করবে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের, তাই প্রোটন ওই পরিমাণ এক্সপেরিয়েন্স করবে না, 1.4 টেসলা তার থেকে কম এক্সপেরিয়েন্স করবে, তাই লার্ন ফ্রিকোয়েন্সি 60 না হয় 50 হবে। তো আমরা ধরে নিলাম, এগুলো ধরে নেওয়া 50, কিন্তু এটা ধরে নেওয়া, এটা হচ্ছে ফিক্সড, মানে এটা মুখস্থ, মানে বের করা যায়। ফ্রি নিউক্লিয়াস 1.4 টেসলাতে 60 মেগাহার্টজে লার্ন ফ্রিকোয়েন্সিতে ঘুরে। আর ধরে নিয়েছি যে 1.4 টেসলা তো নিউক্লিয়াস এক্সপেরিয়েন্স করতেছে না ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ডের কারণে, তাহলে ধরো সেটা কত? 50 মেগাহার্টজ, বুঝছো? তাহলে আমি কি কোন ম্যাথড আলোচনা করতেছি? ফ্রিকোয়েন্সি শিফট, মানে 1.4 টেসলা ফিক্সড। আমার যে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড, সেটা 1.4 টেসলা ফিক্সড করে দিয়েছি। তো 1.4 টেসলাতে আমাদের লার্ন ফ্রিকোয়েন্সি কত? লার্ন ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 মেগাহার্টজ। তাহলে রেডিও ফ্রিকোয়েন্সি কী করবা? চেঞ্জ করবা, বাড়াইতেছ। যেই মাত্র তোমার 50 মেগাহার্টজ হয়ে যাবে, ধরো এখানে কি 50 মেগাহার্টজ, বাড়াইতেছ, এখানে কি হলো? 50 মেগাহার্টজ। তাপ করে কি করে যাবে? এই যেটার সাথে মিলে গেছে, রেজোনেন্স ঘটে যাবে। অর্থাৎ মিলে গেছে, তাই কি এই যে রেজোনেন্স ঘটে গেল। তাই তুমি পিকটা এখানে না পেয়ে কোথায় পাবা? পিকটা পাবা তুমি এইখানে। তাহলে এইখানে একটা কী পাবা? এটা কালো কালিতে না লিখে লাল কালিতে লিখে দিই। পিকটা তুমি এইখানে না পাইয়া পিকটা তুমি এইখানে পাই গেলা। তাহলে পাওয়ার কথা ছিল কত? 60, পাইলে কোথাও 50। কিসে জানো? লার্ন ফ্রিকোয়েন্সি কমে গেছে। কেন কমে গেছে? ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ডের কারণে। তাহলে পিকটা তুমি কমে পাইছো, তাই এটা আমি কী বলবো? লো কেমিক্যাল শিফট গ্রাফ অনুযায়ী। তাহলে গ্রাফ অনুযায়ী তুমি পিক পাইতেছ আমার হাতের ডান দিকে পাইলে কি? লো কেমিক্যাল শিফট। এটা কোন মেথড আলোচনা করলাম? ফ্রিকোয়েন্সি শিফট। তাহলে লিখে রাখো, এটা আলোচনা করছি ফ্রিকোয়েন্সি শিফট। আচ্ছা, এখন আসো তুমি ফিল্ড সুইপে কি? ফিল্ড সুইপে আমাদের
রেডিও ফ্রিকোয়েন্সিটা কনস্ট্যান্ট, চেঞ্জ হবে কি ম্যাগনেটিক ফিল্ডটা শিফট করে ফিল্ড চেঞ্জ হবে। তার মানে আমি ধরে নিলাম এখন আমি আগে কী করছিলাম ফ্রিকোয়েন্সি হিসেবে আমি ম্যাগনেটিক ফিল্ডটা কী রাখছিলাম, ম্যাগনেটিক ফিল্ডটা আমি কনস্ট্যান্ট রাখছিলাম ফিক্সড। এখন আমি ফ্রিকোয়েন্সি ফিল্ড হিসেবে কনস্ট্যান্ট রাখবো কি রেডিও ফ্রিকোয়েন্সি, তাহলে আমি ধরো 60 মেগাহার্টজ ফিক্সড করে দিচ্ছি, অর্থাৎ কন্টিনিউসলি 60 মেগাহার্টজ পড়তেছে। তাহলে 60 মেগাহার্টজ আমার রেডিও ফ্রিকোয়েন্সি প্রোটনে বা ফ্রি নিউক্লিয়াসে বা প্রোটনে পড়তেছে, এমন একটা প্রোটন এমন একটা নিউক্লিয়াস যার চারপাশে ইলেকট্রন আছে। তাহলে রেজোনেন্স ঘটার জন্য আমার লার্ন ফ্রিকোয়েন্সি কত হতে হবে বলো, রেজোনেন্স ঘটার জন্য লার্ন ফ্রিকোয়েন্সি কত হতে হবে 60 হতে হবে, 60 মেগাহার্টজ হতে হবে, তাই না? কারণ রেজোনেন্সের জন্য লার্ন ফ্রিকোয়েন্সি আর অপারেটিং ফ্রিকোয়েন্সি সেম হতে হবে। তাহলে 60 মেগাহার্টজে যখন আমাদের লার্ন ফ্রিকোয়েন্সি 60 হবে তখন রেজোনেন্স হবে। এখন 60 হবে কখন, তুমি এখন এই যে ফিল্ডশিপ আলোচনা করতেছো, অ্যাপ্লাইং ফিল্ড বাড়াবা, 0 থেকে শুরু করো। ধরো এখান থেকে শুরু করছো, বাড়াইতেছো যেই মাত্র 1.4 টেসলাতে আসলা তখন তোমার লার্ন ফ্রিকোয়েন্সি কত 50 মেগাহার্টজ। 50 মেগাহার্টজে কি আমার রেজোনেন্স হবে না, রেজোনেন্স হবে কত 60 মেগাহার্টজে। তাহলে 1.4 টেসলা থেকে আরও বাড়াইতে হবে, বাড়াইতেছো 1.4 টেসলা। যখনই তোমার এমন একটা পয়েন্ট আসলো ম্যাগনেটিক ফিল্ড ধাপ করে তোমার লার্ন ফ্রিকোয়েন্সি কত হইলো 60 মেগাহার্টজ। আর তখন তুমি কী পাবা, একটা পিক দেখতে পাবা, সেই পিকটা কি এই রকম, বুঝছো? কি বুঝলা? ফ্রি নিউক্লিয়াস বা ফ্রি প্রোটনের ক্ষেত্রে আমার ফিল্ডটা পাইতাম এই পিকটা পাইতাম, সিগন্যালটা পাইতাম এইখানে বাম পাশে, কিন্তু বাম পাশে না পাইতেছি কোথায় ডান পাশে। কেন? এই ইলেকট্রন সারাউন্ডেড করে আসছে দেখে, অর্থাৎ 1.4 টেসলা থেকে বেশি টেসলাতে আমরা কি পেতেছি পিক পেতেছি। তার মানে আপফিল্ড পিক, এটা কি বল আপফিল্ড শিফট, এটা কি বলা হয় আপফিল্ড বা হাই ফিল্ড, বুঝছো? এই জন্যই যেটাই গ্লো কেমিক্যাল শিফট সেটার কি বলে আপফিল্ড, কারণ কি সব হাতের ডান পাশে। অর্থাৎ যখন তুমি একটা গ্রাফের ডান পাশে পিক ধরো, দুইটা পিক এরকম, এটা বেলা একটা, এটা বেলা একটা, এটার বলে কি লো কেমিক্যাল শিফট বা আপফিল্ড শিফট, এটার বলে কি হাই কেমিক্যাল শিফট বা লো ফিল্ড শিফট। তাহলে কি বুঝলা? তাহলে বাম পাশে পাইলেই সেটাই কি লো কেমিক্যাল। সেটা কোন প্রোটনের জন্য, যেই প্রোটনের চারপাশে ইলেকট্রন আছে, অর্থাৎ ইলেকট্রন শিল্ড করে রাখছে। তাহলে যখন হাতের ডান পাশে পিক পাবা শিল্ডারে বলবো এমন প্রোটনের জন্য সেটা কি শিল্ডেড প্রোটন, SHIELDED, শিল্ডেড প্রোটন। তাহলে আমি যদি ওভারঅল গ্রাফটা এই সাইডে রেখে দিই আগের মতো, যেটা আমরা উদাহরণ নিয়েছিলাম শুরুতে, আচ্ছা এই ক্লোরিন CH2 CH3 বলো, এইখান থেকে ক্লোরিন কি করতেছে ইলেকট্রন টান দিতেছে, তাহলে প্রভাবটা কোন হাইড্রোজেনে বেশি বললো, এই হাইড্রোজেনে। তাহলে এই হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি কি কম, কার তুলনায় এই হাইড্রোজেন তুলনায়, কারণ এই ক্লোরিন টান দিলে প্রভাব তো এখানে পড়তেছে, এখানে খুব একটা পড়তেছে না, এটা দূরে। তাহলে এখানে ইলেকট্রন ডেন্সিটি কি তুলনামূলক বেশি, অর্থাৎ এখানে আমি বলবো কি ইলেকট্রন ডেন্সিটি সেটা কি বেশি, আর এখানে ইলেকট্রন ডেন্সিটি কি কম, কোথায় এই হাইড্রোজেনে। তো এর ইলেকট্রন ডেন্সিটি বেশি মানে কি এর প্রোটনের চারপাশে ইলেকট্রন বেশি, তাহলে কি বলবো শিল্ডেড, এটা শিল্ডেড প্রোটন, এটা কি বলবো ডিশিল্ডেড প্রোটন। তাহলে আমি যদি পিক পাই, দুই ধরনের পিক পাবো, এটার জন্য এটার জন্য। পিকটা কেমন, বাম দিকে একটা পিক পাবো, বাম দিকে একটা পিক পাবো আর ডান দিকে একটা পিক পাবো। এটা কি বলবো, এটা বলবো শিল্ডেড, আর এটা কি বলবো ডিশিল্ডেড। এটা হচ্ছে CH2 এর জন্য আর এটা হচ্ছে এটার জন্য। এই হচ্ছে তোমার শিল্ডিং আর ডিশিল্ডিং। শিল্ডিং বুঝছি, ডিশিল্ডিং দেওয়ার উল্টা। শিল্ডিং সবসময় হাতের ডান পাশে পিক দেয় আর ডিশিল্ডেড প্রোটন হাতের ডান পাশে পিক দেয়। কেন পিক দেয় সেটা বুঝতে পারছি। এই হচ্ছে তোমার ওভারঅল শিল্ডিং ইফেক্ট আর উল্টাটা কি ডিশিল্ডিং ইফেক্ট, এটা তোমরা বুঝতে পারছো। পর্বটা আমি দেখবো কত বড় হয়েছে, যদি অনেক বেশি বড় হয়ে যায় তাহলে এই পর্ব এখানে কেটে দেবো, আরেকটা পর্ব বানিয়ে এই শিল্ডিং আর ডিশিল্ডিংটা তুমি এক্সামে ল্যাঙ্গুয়েজ আকারে কেমনে লিখবা সেটা লিখে দেবো, ল্যাঙ্গুয়েজ আকারে। আশা করি তুমি শিল্ডিং ডিশিল্ডিং বুঝতে পারছো। ওকে, তুলে নাও।